আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয়াঙ্কা পাউল, হ্যালো, হাই, কি অবস্থা প্রিয়াঙ্কা, কেমন আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আমাকে। আপনাদের সবার কি অবস্থা? জি, আচ্ছা, হ্যান্ড রেজ করে রেখেছে, আনমিউট করে দেবো। জি বলুন আসসালামু স্যার, আমি আলাইকুম শুনতে স্যার। পাচ্ছি। যারা হ্যান্ড রেজ করে রেখেছেন আনমিউট করে দেওয়া হয়েছে। স্যার আমাদের অ্যাপের মধ্যে ক্লাসের আগের দিনে যদি ওই ক্লাসের ইয়েটা দেওয়া হতো, লেকচার শিটটা দেওয়া হতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। আমরা সবাই তো লেকচার একটু শিট জোরে নেই বলতে নাই। হবে স্যার, একটু জোরে বলতে হবে, হ্যাঁ। স্যার আমরা তো সবাই লেকচার শিট নেই নাই, যারা যারা নেয় নাই তাদের জন্য ভালো হতো যদি ক্লাসের আগের দিনই ওই বিষয়ে লেকচার শিটটা দেওয়া হতো অ্যাপে। আচ্ছা আচ্ছা, ক্লাসের আগের দিন লেকচার শিট না? জি স্যার। আচ্ছা, এটা একটু লিখে এটা আগে দিত কিন্তু ইদানিং দেওয়া হয় না, এই মাসে একদিনও দেয় লেকচার নাই। শিটটা আর ক্লাসের আগের দিন। জি গত ঠিক মাস আছে, আমি থেকেই এটা লিখে নিচ্ছি। আমি এটা লিখে নিচ্ছি, আমি অথরিটিকে জানাবো, তারপরে তাদের ডিসিশন। ব্যাচ ব্যাচটা আচ্ছা স্যার। জি স্যার, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? ভালো আছি স্যার, ভালো আছেন? জি আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন। স্যার সার্ভিসের কথা যদিও আপনাকে বলা উচিত না, তারপরেও আসলে আমরা কন্টাক্ট করার এরকম ভাবে ট্রাই করি যে আসলে কথা বলতেই পারি না তাদের সাথে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। একটু আচ্ছা, বলবেন যে স্টুডেন্টরা যখন বারবার নক করে তখন তো প্রয়োজনেই করে যেন আমাদেরকে একটু রেসপন্স করে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি আছে আপনাদের কাছে? হোয়াটসঅ্যাপে কি আপনারা নক হ্যাঁ করেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো নক হোয়াটসঅ্যাপে করি। রিপ্লাই পান না? হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাই, দেখা যায় 8টা 10টা মেসেজ করতে করতে কখনো একটা রিপ্লাই দেয়, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, আর সার্ভিস। হচ্ছে স্যার লিটারেচারের ব্যাপারটা আজকে একটু শুধু এমনিতে তো ক্লাসের মধ্যে বলতে পারবেন না, শুধু কোন কোন সাহিত্যিকেরটা পড়লে ভালো হয় একটু শুধু বলে দিবেন লাস্টে। আপনাদের লিটারেচার ক্লাস তো হওয়ার কথা সামনে। স্যার হবে, সে তো অনেক দেরিতে হবে, হয়তো বা লাস্টের দিকে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিব না, আমি বলে আচ্ছা দিব স্যার, না, এখনই ধন্যবাদ আমি বলে স্যার। দিচ্ছি, পরে যদি মনে না থাকে। আপনারা উইলিয়াম শেক্সপিয়ার ভালো করে পড়বেন, জি স্যার। ওয়ার্ডসওয়ার্থ ভালো করে পড়বেন, তারপরে জর্জ বার্নার্ড শ ভালো করে পড়বেন, টেনিসন আচ্ছা ভালো করে পড়বেন। আর আচ্ছা। বিভিন্ন যে সাহিত্যিক আছে তাদের যে নাম, মানে আপনার থাকে না, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ নোবেল, ফাদার অফ জি ইংলিশ স্যার, জি ড্রামা, স্যার। এই জিনিসগুলো একটু পড়ে যাবেন, এর মধ্যে থেকে চলে আসার কথা। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের লেকচারটা আমরা শুরু করে ফেলি, হ্যাঁ। আজকের যে লেকচারের টপিক সেটা হচ্ছে ভয়েস। মোটামুটি অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে। তো ভয়েস নিয়ে আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া পাই যখন ভয়েসটা কি সেটা নিয়ে আমরা জিজ্ঞাসা করি। ভয়েস ব্যাপারে প্রশ্ন সম্পর্কে আমরা যখন অবগত হওয়ার চেষ্টা করি, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় একটু কিউরিয়াস হয়ে যাই যে আসলে ভয়েসটা কি। অনেক সময় অনেকে বলে থাকি, আচ্ছা ভয়েসের মানে কি, আমাকে একটু বলুন তো, আপনাদের কাছে কার কাছে ভয়েসের মানেটা কি, কি জানেন আপনার ভয়েস সম্পর্কে? ভয়েসের মানেটা কি আমাকে একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, একজন বলেছেন, রেক্সোনা আক্তার বলেছেন। আচ্ছা, শফিউল ইসলাম বলেছেন। হ্যাঁ, এই তো ফুয়াদ হাসান বললেন বাচ্চ বা উক্তি। আচ্ছা, খুব কঠিন লাগে, আজকের পরে ইনশাল্লাহ কঠিন লাগবে না। আচ্ছা, আমি দুই প্রকারের কমেন্ট পেলাম। একদল বলছে ভয়েস মানে হচ্ছে কি বাচ্চ, আরেক দল বলছে ভয়েস মানে কি উক্তি। এক দল বলছে ভয়েস মানে বাচ্চ, আরেক দল বলছে ভয়েস মানে উক্তি। তাহলে এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এক্স্যাক্টলি, এই তো রিফাত সাহেব ভালো করে বলেছেন, রিফাত সাহেব ভালো করে বলছেন। এখন যদি আমরা বলি যে ভয়েস জিনিসটা, ভয়েস নিয়ে আমাদের বাচ্য এবং উক্তি দুটো নিয়ে কনফিউশন হওয়ার কারণটা কি? কনফিউশন হওয়ার কারণটা হচ্ছে আমরা এটাকে মুখস্থ ভাষায় বলার চেষ্টা করি। ভয়েস মানে কি বাচ্য অথবা উক্তি, যাই বলি না কেন আমার কাছে এটা মুখস্থ ভাষা। বাচ্য মানে কি আমি হয়তোবা খুব একটা বেশি ব্যবহার করি না সহজে কিন্তু আমরা এই ব্যাপারে ব্যবহার করি না। আচ্ছা, রিফাত সাহেব না আপু, আচ্ছা ঠিক আছে, রিফাত নাম। তো তারপরে যদি আমি বলি যে যখন আমি ইয়ের কথা বলছি, ভয়েসের কথা বলছি, আমি যদি এই মুখস্থ বিদ্যাটা বাদ দেই, আমি যদি বলি এটাকে কণ্ঠ, খারাপ হবে? আমি তো অনেক জায়গায় মানে অনেক 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 সময় তো বলা হয় যে
ওনার কণ্ঠটা সুন্দর, ওনার কণ্ঠটা ভালো, এই জাতীয় কথাগুলো কিন্তু বলা হয়। তার মানে কি, কণ্ঠই তো ভয়েস, তাই না? ভয়েস মানে কি, কণ্ঠ। তো এত কঠিন করে তো আমার দরকার নাই যে আমি ভয়েসকে মানে বাচ্য বলবো না কণ্ঠ বলবো, সরি বাচ্য বলবো না উক্তি বলবো। এই কনফিউশন হওয়ার কারণটাই তো হচ্ছে আমি এটাকে নিয়ে একটু মুখস্থ ভাবে চিন্তা করছি, তাই তো? তো মুখস্থ ভাবে চিন্তা না করে আমরা যদি ভয়েসটাকে বলি যে ভয়েস মানে হচ্ছে কণ্ঠ, তাহলে কি ভুল হবে? একটু বলেন তো আমাকে। ভয়েস মানে যদি আমরা বলি কণ্ঠ, তাহলে কি ভুল হবে? ভুল হওয়ার কথা না। এবং আরেকটা জায়গায় ভয়েসের, আসলে ভয়েসের মিনিং হচ্ছে বাচ্য, বাট আরো একটা ভয়েসের মিনিং কিন্তু আমরা অনেকেই লিখছেন যে স্যার এটা উক্তি। উক্তি ব্যাপারটা কিন্তু ভয়েস না, উক্তি হচ্ছে ন্যারেশন। এখন ন্যারেশন এবং ভয়েস নিয়ে আমাদের একটু কনফিউশন হয়। আমি এই জন্যই প্রথম ক্লাসে, ভয়েসের প্রথম ক্লাসে আমি চেষ্টা করি ন্যারেশন এবং ভয়েস যে দুটো সেপারেট ঘটনা, এই দুটো সেপারেট ঘটনা যেন আপনারা স্পষ্টত আলাদা আলাদা করে দেখতে পারেন, স্পষ্টত আলাদা আলাদা করে জানতে পারেন। এই জন্য আমি চেষ্টা করি যে ভয়েস এবং ন্যারেশনটাকে আলাদা করে দেখার, ঠিক আছে? যখন আমি বলছি ভয়েস মানে কণ্ঠ এবং ন্যারেশন মানে, তাহলে কি, ভয়েস একটা আলাদা জায়গা, ন্যারেশন একটা আলাদা জায়গা। ভয়েস যদি আপনি বলেন, সহজ ভাষায় আপনি বলেন, সেটা হচ্ছে পেঁচানো কথা। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে স্যার ভয়েস মানে আপনার কাছে কি, ভয়েস মানে আমার কাছে কণ্ঠ, তো ঠিক আছে, কিন্তু তার থেকেও আমি সহজে মনে রাখতে বলতে আমি মনে মনে রাখতে হলে আমি বলবো পেঁচানো কথা। আমি ভয়েসের ব্যাপারে যদি সহজে আরো মনে রাখতে হয়, আমি বলবো এটাকে পেঁচানো কথা। কারণ ভয়েসের কাজটাই, একটু পরে আমি দেখাচ্ছি, ভয়েসের কাজটাই পেঁচানো কথা। এখন এটা যদি আমরা একটু মনে রাখতে চাই, কিভাবে মনে রাখতে পারি? আপনি যখন একটা গান গান, তখন দেখবেন যে যে কেউ একটা গান গাইলে তারা অনেক সুর দিয়ে গান গাওয়ার চেষ্টা করে, মানে থাকে না যে সুরের মধ্যে ঢেউ খেলে, এই করে সেই করে, এই জাতীয় কাজগুলো করে কিন্তু ভয়েসের তারা খেলা খেলে তারা কিন্তু গান গায়। তার মানে কি, ভয়েস দিয়ে পেঁচানো সম্ভব। এবং ন্যারেশনের কথা যদি আমাকে বলেন যে স্যার তাহলে ন্যারেশন কি, তাহলে ন্যারেশন আমার কাছে হচ্ছে, অনেকে মজা পাবেন, যেটা হচ্ছে আমার কাছে গুটিবাজি করা। গুটিবাজি করা, গুটিবাজি কি? গুটিবাজি হচ্ছে গীবত করা, সোজা বাংলায়। একজনের কথা আরেকজনের কাছে তার মনের মতো করে বলা। ফর এক্সাম্পল, আমি ধরেন আপনাকে বললাম, ধরেন আমি হারুনুর রশিদকে একটা কথা বললাম যে হারুনুর রশিদ সাহেব, আমার আজকে মন ভালো নেই। হারুনুর রশিদ সাহেব কি করলো? তিনি আরেকজন স্টুডেন্টকে বললেন যে জাহিদ স্যার বলেছেন তার আজকে মন ভালো নেই। এই যে আমার আজকে মন ভালো নেই কথাটাকে তার আজকে মন ভালো নেই করে ফেলেছেন, এটা তো তিনি আমার কথাটাকে তার মতো করে বলেছেন। এখন আমি জানি হারুনুর রশিদ সাহেব এই কাজটি করবেন না, কিন্তু তারপরে যদি তিনি আরো দু একটা কথা বাড়িয়ে বলেন, সেই কাজটা কিন্তু তার মনের মতো করে বলছেন। এটাই হচ্ছে ন্যারেশন, যে একটা কথাকে, সোজা একটা কথাকে, মানে একজনের প্রত্যক্ষ কথাকে পরোক্ষভাবে আরেকজনের কাছে বলা, তার ভাষায় করে বলা। এখন ভয়েসের যদি এক্সাম্পল আমরা দেখি, পেঁচানো কথা কিভাবে হয়, যদি আমি বলি যে আই ইট রাইস, আই ইট রাইস, সোজা বাংলায় সোজা কথা। কিন্তু এটাকে যদি আমি পেঁচিয়ে বলি, পেঁচানো মানে কি, দুমড়ে মুচড়ে আগাকে মাথায়। স্যার এর সাথের জন মনে হয় রশিদ, না না আমার সাথের জন রশিদ না, আমি হারুনুর রশিদ সাহেবকে ক্যামেরাতে দেখে বললাম, উনি আমাদের সাথে ক্লাসই করছেন, ঠিক আছে? এখন যদি আমি বলি যে, যখন আমি বলছি আই ইট রাইস, এরপর এটাকে যদি আমি পেঁচানোর চেষ্টা করি, সহজ মানে সোজা কথাটাকে আমি পেঁচাই, তার মানে কি, পেঁচানো কি, আগারটা মাথায় নেয়া, মাথারটা আগায় নেয়া, সামনেরটা পেছনে নেয়া, পেছনেরটা সামনে নেয়া, তাই তো? এই জাতীয় কাজগুলো হচ্ছে ভয়েস। কারণ ভয়েস দিয়ে, সুর দিয়ে, মানে সুরের একটা, মানে থাকে না যে এটা একটা খেলা খেলা হয়, ভয়েসে সুর দিয়ে একটা খেলা খেলা হয়, তাই তো? তাহলে আমি যদি এটাকে পেঁচানোর চেষ্টা করি, প্রথমে আমি পেছনের কথাটাকে সামনে আনবো, রাইস, তারপরে কি, ইজ ইটেন বাই মি। এই যে কথাটা বললাম, এটা হচ্ছে পেঁচানোর একটা ধরন। এখনো আপনারা আচ্ছা, লেকচার 8 হয়নি, কোন লেকচার হয়নি এটা একটু লিখে নেবেন তো, আপনাদের কোন লেকচারটা হয়নি সেটা একটু বলবেন, ঠিক আছে? আর আপনাদের কোর্স, আপনাদের ব্যাচের নামটা বলে একটু বলবেন, আমরা এটা নোট করে নিচ্ছি। আর সার্ভিসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন, আমিও জানিয়ে দিব তারপরে। এখন যদি আমি বলি
লেকচার স্যার, আজকের লেকচার 8, 9 ভয়েসের সাথে নারেশন। আচ্ছা, মেঘনা 2 লেকচার 8 হয়নি নাকি? আচ্ছা, একটু দেখবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তো যখন আমি বলছিলাম আমরা এখন একটু কনসেন্ট্রেট করি, হ্যাঁ। আর আপনারা যেই টপিক গুলো পড়াচ্ছে আজকে, সেটা তো মানে যেই জিনিসটা হয়নি সেটা তো আসলে আমার খুব একটা বেশি জানা নেই। আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটাই তো আমি পড়াচ্ছি। আপনারা একটু সার্ভিসেও ফোন দিয়ে ব্যাপারটা কথা বলার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে ব্যাপারটা হয়তো আরো ক্লিয়ার হবে। আর স্পষ্টত আপনাদের সমস্যাগুলো সার্ভিস যেহেতু ডিল করে, তারা স্পষ্টত জানবেন আর কি তারা। আচ্ছা, হ্যাঁ, অনেকের কাছে কমপ্লিট বলছে, আবার অনেকে বলছেন কমপ্লিট না। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে লেকচারে চলে যাই। যেটা বলছিলাম যে যখন আমি সোজা কথাকে পেঁচিয়ে পেছনেরটাকে সামনে আনছি, সামনেরটাকে পেছনে নিচ্ছি, এই কাজটা করে ভয়েস। তাহলে ন্যারেশন কি করে? এটা নিয়ে এখনো টেনশন করবেন না, আমরা কিন্তু পড়ানো শুরু করিনি। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কাজটা কি, দুটোর পার্থক্য দেখাচ্ছি। যে রাইস এর পরে ইজ কোত্থেকে আসলো, বিং ইটেন কোত্থেকে আসলো, এই ব্যাপারগুলো আমরা আরো পরে যাচ্ছি। বাট এখন ন্যারেশন এবং ভয়েসের একটা পার্থক্য দেখে আমরা লেকচার শুরু করছি, ঠিক আছে? এবার দেখেন, আমি যদি বলি যে ন্যারেশনের কাজটা কি, তাহলে এটা হলো ভয়েস। আর ন্যারেশন, ধরেন আমি একটা কথা বলছি যে হি সেইড আই অ্যাম ওয়েল। তার সোজা একটা কথা বা তার প্রত্যক্ষ একটা কথা, এটাকে আমি যদি ন্যারেশনে করতে যাই, মানে তার নিজের ভাষায় কথাটা আমি বলতে চাই, তাহলে সেটা কি বলবে? যে হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। এই যে কথাটা হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল, সে কি এই কথাটা বলেছিল? সে তো বলেছিল আই অ্যাম ওয়েল, তাই না? সে আই অ্যাম ওয়েল কথাটা বলেছিল, কিন্তু এখন কেন তাহলে হি আসলো? একজনের কথা আরেকজন তার মনের মতো করে বলছে। এটা হচ্ছে ভয়েস এবং ন্যারেশনের পার্থক্য। অর্থাৎ ভয়েস মানে তাহলে কি দাঁড়ায়? পেঁচানো কথা, সোজা কথাকে পেঁচিয়ে বলছে। এবং ন্যারেশন মানে তাহলে কি দাঁড়ায়? আপনারা বলতে পারেন গীবত করা, বাট আমি মজা করে বলি গুটিবাজি করা। যে একজনের কথা আরেকজনের কাছে মানে কি বলে, যে এটা পাচার করে দিচ্ছে, বা একজনের কথা আরেকজনের কাছে মজা করে বলছে আর কি। তো এখন আমাকে বলুন, ভয়েস ন্যারেশনের পার্থক্যটা কি আমাদের কাছে ক্লিয়ার? এরপর আমরা ভয়েসে ঢুকবো। ভয়েস এবং ন্যারেশনের পার্থক্যটা কি আমাদের কাছে ক্লিয়ার? এই পার্থক্যটা বোঝাটা গুরুত্বপূর্ণ ছিল, যাতে পরীক্ষার মধ্যে অ্যাটলিস্ট কাজটা বুঝেন। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড। আজকে ভয়েস আপনাদের আমি টেকনিকে পড়াবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যদি আপনারা ভয়েস বুঝেন, তাহলে সারা জীবন আপনার ভয়েসটা রিভিশনও দেয়া লাগবে না। ট্রাস্ট মি, এরপরে আপনার সারা জীবনে কখনো ভয়েসের যে পড়বেন আপনি, আপনার সেটা রিভিশনও দেয়া লাগবে না, শুধু আজকের ক্লাসটা একটু ভালো করে বুঝবেন। এই জন্য বলছি যে যে টেকনিকটা আমি দেখাবো, টেকনিকটা দেখানোর জন্য আরো কিছু কিছু, হ্যাঁ, বিসিএস অবশ্যই আসে ভয়েস। ভয়েস তো এরকম হলে তো খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এরকমই হবে। আর যেটা বলছিলাম যে আপনার যখন পড়বেন ক্লাসটা খুব মানে ইন্টারেস্টিং হবে, সেটা আপনারা শিওর থাকুন। বাট সেই টেকনিকটা ধরার জন্য যতটুকু নলেজ আপনার প্রয়োজন হবে, ততটুকু নলেজ আগে আমি আপনাকে দিব, তারপর আমি আপনাকে টেকনিকটা নিয়ে কথা বলবো। বাট আমি যদি শুরু থেকেই টেকনিক নিয়ে কথা বলি, আপনার টেকনিকও বুঝবেন না, আপনার নলেজও গ্যাদার হবে না, ঠিক আছে? তাহলে আমরা একটা একটা করে নলেজে যাই, আর আমি যে ব্যাপারগুলোকে কি পয়েন্ট হিসেবে লিখিয়ে দেবো সেই ব্যাপারগুলো অবশ্যই লিখবেন, ঠিক আছে? তাহলে ভয়েসের অর্থ কি? ভয়েসের অর্থ কণ্ঠস্বর, ইংরেজি ব্যাকরণে যাকে বলা হয় বাচ্য। মূলত বাক্যের সাবজেক্ট কোনো কাজ না করে অন্যের দ্বারা কোনো কাজ যদি করানো বোঝায়, তাকে ভয়েস বলে। অর্থাৎ ভার্বের যে ফর্ম আছে, ভার্বের যে প্রকাশভঙ্গি আছে, সেই প্রকাশভঙ্গিটাকেই বলা হয় ভয়েস। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই রাইট আ লেটার, সোজা কথা, কোনো প্যাচ নাই। কিন্তু যখন বলছে এ লেটার ইজ রিটেন বাই মি, দেখেন একটু পেঁচানো মনে হচ্ছে না? এ লেটার, আবার বলছে ইজ, আবার বলছে রিটেন বাই মি, মানে একটা চিঠি আমার দ্বারা লিখা হয়। কেন ভাই? সোজা বাংলায় তো কথাটা একই, যে আমি একটা চিঠি লিখি। তো আমি একটা চিঠি লিখি না বলে বলছে একটা চিঠি আমার দ্বারা লেখা হয়। কি পণ্ডিতের পণ্ডিত, চিন্তা করেন। এই সোজা কথাটাকে পেঁচিয়ে টেচিয়ে একেবারে একাকার করে ফেলছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের পার্থক্য। আর পেঁচানোর কথাটা বলেছি না, পেঁচানোর কারণটা, মানে পেঁচানোর কথাটা বলার কারণটা হচ্ছে এটা, যাতে আপনার মনে রাখতে সুবিধা হয় যে প্যাসিভ ভয়েসটাই পেঁচানো। প্যাসিভ, পিতে প্যাসিভ হয়, পিতে পেঁচানো হয়। সেক্ষেত্রে প্যাসিভ যে ভয়েসটা থাকবে, সেটা সবসময় দেখবেন যে
পেঁচিয়ে কথা বলে। এ লেটার ইজ রিটেন বাই মি, সোজা কথা বলছে না কিন্তু। মানে আমি একটা, আমার দ্বারা একটা চিঠি লেখা হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, কেন বেটা তুই খাচ্ছিস, তা তুই তো খাচ্ছিস, বাট বলা হচ্ছে আমার দ্বারা খাওয়া হয়, মানে জিনিসটা কেমন না, বা পেঁচিয়ে কথাটা বলছে। তো এই পেঁচানোর কাজটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে দেখলেন, আমরা যদি বলি তাহলে কি বলবো, ভার্বের সাধারণ প্রকাশভঙ্গিকে অ্যাক্টিভ ভয়েস বলে, এবং ভার্বের যদি অসাধারণ প্রকাশভঙ্গি থাকে, মানে কি ওই যে পেঁচানো প্রকাশভঙ্গি, সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ প্যাসিভটা আরো একটু ডিটেইলে যায় এখন। হ্যাঁ, আগ বাড়িয়ে কথা বলার মতো, এক্স্যাক্টলি। তো এখন যদি আমরা বলি যে ভার্বের মানে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, একটা সাবজেক্ট চেনা, সেন্টেন্সের সাবজেক্ট চেনা। সেন্টেন্সের যদি সাবজেক্ট খুঁজে বের করতে হয়, তাহলে একটা সেন্টেন্সের ভার্বকে কে বা কি করেছে দ্বারা প্রশ্ন করলে, সেক্ষেত্রে আমরা যদি বলি স্যার লেটার তো আর লিখতে পারি না, তাই আমরা আমার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, বুঝলাম না, লিখতে পারে না তার জন্য আমার দ্বারা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক বলেছেন। তো যদি আমি বলি যে এখন সাবজেক্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সাবজেক্টটা গুরুত্বপূর্ণ কেন, যে আমি যখন একটা স্পেসিফিক সাবজেক্ট আমি চিনতে পারবো, যেহেতু আপনারা বুঝলেন এতক্ষণে, তো এই কাজটা বুঝেছেন যে মানে আগাকে মাথায় নিয়ে আসে, মাথাকে আগায় নিয়ে আসে, মানে পেঁচানো হয়, তাই তো। সামনেরটা পেছনে যায়, পেছনেরটা সামনে যায়। তো সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে, আসলে কোন জায়গাটা সামনেরটা পেছনে যায়, সেই জায়গাটা হচ্ছে কি আপনার সাবজেক্ট। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয়, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, এটা হচ্ছে ভয়েসের একটা কাজ। ভয়েস করতে গেলে, যেহেতু আপনারা দেখলেন যে সামনেরটা পেছনে যায়, পেছনেরটা সামনে আসে, তার মানে কি পেঁচাতে হলে তো সামনের থেকে পেছনে যাবে, পেছনের থেকে সামনে আসবে। প্রথম কাজটা হচ্ছে কি, সাবজেক্ট বের করা। সেক্ষেত্রে আপনি যদি একটা বাক্যের সাবজেক্ট বের করতে চান, ভার্বকে কে করেছে বা কি করেছে দ্বারা যদি প্রশ্ন করেন, তাহলে যেই উত্তরটি পাওয়া যায় সেটাই সাবজেক্ট। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এই কথাটাকে যদি আপনি সাবজেক্ট খুঁজে বের করতে যান, কে লিখে, আমি লিখি, দেখেন কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমি লিখি। আবার এই সেন্টেন্স আপনি যদি সাবজেক্ট খুঁজে বের করতে চান, এ লেটার ইজ রিটেন বাই মি, আমি যদি প্রশ্ন করি কি লিখি, তাহলে চিঠি লিখি। অর্থাৎ এই কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট, যেটা আমরা ইতোমধ্যেই জানি, বাট এই জায়গায় এই নলেজটা কাজে লাগবে দেখে আমি এই জায়গার মানে ব্যাপারটা আর একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যে এই জায়গায় এই ব্যাপারটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এরপরে আসি অ্যাক্টিভ ভয়েস, যেটা আমরা এতক্ষণে বুঝে গিয়েছি। অ্যাক্টিভ ভয়েস কি, সহজ যে ভার্বের প্রকাশভঙ্গি আছে, আই ইট রাইস, আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই এম টেকিং ক্লাসেস, আই এম ইয়োর টিচার, আই এম ইয়োর মাস্টার, আই এম ইয়োর ব্রাদার, যাই বলছি না কেন সহজ বাংলায় কথা বলছি, তাই তো। সহজ কথাটাই অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ভার্বের যে সাধারণ প্রকাশভঙ্গি আছে সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং যেই ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। দেখুন তো খেয়াল করে এখানে সেন্টেন্স গুলো, যে আই ইট রাইস, আই গো টু স্কুল, আই এট রাইস, হি ওয়েন্ট টু মার্কেট, এই জায়গার মধ্যে কোনো কিছু কি পেঁচানো মনে হচ্ছে? দেখেন তো, কোনো কথা কি পেঁচানো মনে হচ্ছে? কোনো কথা কিন্তু পেঁচানো মনে হয় না। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল করতে হবে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম খুঁজে পাচ্ছেন এখানে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি না থাকে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, মানে সেটা কখনোই প্যাসিভ ভয়েস, মানে সরি কি বলে, সেটা কখনোই প্যাসিভ ভয়েস হতে পারে না, সেটা সবসময় অ্যাক্টিভ ভয়েস হতে পারে। সেজন্য অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আই ট্রাইস, আই গো টু স্কুল, আই আর ট্রাইস, হি ওয়েন্ট টু মার্কেট, এটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, এবার যদি যে আমরা প্যাসিভ, প্যাসিভের কাজটা কি, পেঁচানো হয় সচরাচর, ওই যে পথে পেঁচানো, পথে প্যাসিভ। তো সেজন্য একটা প্যাসিভ ভয়েস আপনি যখন দেখছেন, সহজ একটা কথাকে যখন পেঁচিয়ে নিয়ে আসছে, সেটা হয়ে যায় প্যাসিভ ভয়েস। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই রাইট আ লেটার, এটাকে পেছন থেকে নিয়ে এসে আমি বলছি এ লেটার, তারপরে কি, প্রথমে বলেছিলাম আই, পেছনটা সামনে এনেছি, সামনেরটা পেছনে এনেছি, সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছিলাম। এই জাতীয় যে কাজগুলো আছে, এই কাজগুলো করে যখন সোজা বাংলায় কথা না বলে একটু পেঁচিয়ে কথা বলছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবং এই জায়গার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, সবসময় প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, যেমন রাইস ইজ ইটেন বাই মি, এ লেটার ইজ রিটেন বাই মি। প্রত্যেকটা যে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, প্রত্যেকটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে সবসময় আপনার যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু থাকতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা যদি বুঝি, আমরা একটু ছোট করে গুরুত্বপূর্ণ জায়গাটা নোট করে নেই। অ্যাক্টিভ ভয়েস ভার্ব এর সাধারণ প্রকাশভঙ্গিকেই অ্যাক্টিভ ভয়েস বলে। অ্যাক্টিভ ভয়েস বলে এবং অ্যাক্টিভ ভয়েসে কোনো পেঁচানো কথা থাকে না। এটা হচ্ছে মনে রাখার জন্য আর কি, পেঁচানো কথা থাকে না। এবং আচ্ছা, প্যাসিভটা আলাদা করে লিখি, যেমন হি গোস টু স্কুল। আবার আমি যদি বলি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাই, প্যাসিভে কি করতে পারি? ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে থাকে। এবং প্যাসিভ ভয়েস দ্বারা সাধারণত সোজা কথা পেঁচিয়ে বলা হয়। ঠিক আছে, যেমন এ লেটার ইজ রিটেন বাই মি। এই যে কাজটা দেখছেন, সোজা কথাকে একটু পেঁচিয়ে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্বারা হয়েছে, তাই তো? হুম, ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন। লেখা শেষ হলে ডান লিখবেন। ওকে, ডান। আচ্ছা, ডান। তাহলে এবার আসেন, অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যাপারটা আমরা কি শেষ করেছি? বুঝেছি ঠিক মতো? অ্যাক্টিভ প্যাসিভ বুঝেছি ঠিক মতো? ঝামেলা হবে কি অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে চিনতে? ও আচ্ছা, লবকুশ তো আমার বিসিএস এরও স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি, ভেরি গুড। তাহলে এবার অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েস, যেটা সচরাচর পরীক্ষায় এসে থাকে, কি পরীক্ষা আসে একটু দেখি আসেন। পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সেগুলো একটু দেখি। দেখেন, একটা সেন্টেন্স তুলে দিয়ে বলা হচ্ছে যে এটার প্যাসিভ মানে প্যাসিভ ফর্মটা কি বলা হচ্ছে, শি প্লেড অন দ্য ফ্লুট। এটা হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? শি প্লেড অন দ্য ফ্লুট এর প্যাসিভ ফর্ম কি হবে? এরপর যদি বলি আই নো হিম, এটার প্যাসিভ ফর্ম কি হবে? এরপর যদি বলি হু উইল ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ ফর্ম কি হবে? এরপর যদি বলি ফরচুন ফেভারস দ্য ব্রেভ, প্যাসিভ ফর্ম কি হবে? অর্থাৎ এই জাতীয় যে প্রশ্নগুলো আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভটাই সচরাচর কিন্তু পরীক্ষার মধ্যে চাওয়া হয়। তাহলে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসে, বাট আমি যে টেকনিকটা আপনাকে দেখাবো সেই টেকনিকে আপনি মানে যে কোনো ভয়েসই আপনি মানে সচরাচর যেগুলো আসে পরীক্ষায় আপনি সলভ করে যেতে পারবেন। শুধু আপনার একটু দৃষ্টিটা প্রখর রাখতে হবে, আর কিছু না। আপনার চোখটা প্রখর রাখতে হবে। আপনি চোখটা দিয়ে যদি ভালো করে একটু খেয়াল করতে পারেন, আপনার কাছে একবারে ভয়েস চেঞ্জ করে, আমি বললাম তো আজকের ক্লাসের পর আপনার ভয়েস জীবনের রিভিশনও দেওয়া লাগবে না। যদি আজকের ক্লাসটা ঠিক মতো নোট করেন এবং ঠিক মতো করে যদি বুঝেন,
তাহলে এরপর আপনার জীবনে ভয়েস রিভিশনও দেওয়া লাগবে না, আপনি এটা প্রমাণ দেখবেন। আমি আমি কিন্তু সারা জীবনে ভয়েস রিভিশন দেই না। আমার যে চাকরি পরীক্ষা যখন ছিল, আমি ভয়েস একবার টেকনিক্যালি আমি টেকনিক নিজে বানিয়ে পড়েছি, এরপর আমি আজ পর্যন্ত কিন্তু আমার রিভিশন দেওয়ার প্রয়োজন হয়নি। জাস্ট এটা খুব সহজ একটা জিনিস, আপনার কাছে এমসিকিউ থাকবে, আপনার কাছে 4টা অপশন থাকছে, আপনি শুধু খুঁজে বের করবেন। এটা খুব সিম্পল একটা জিনিস, যেটা আমি দেখাবো আজকে আপনাদেরকে, ঠিক আছে? এখন যদি বলি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয়, প্যাসিভ ভয়েসের কি বল অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকে, তাই তো? এরপরে কি থাকে? অক্সিলারি ভার্ব থাকে। এরপরে কি থাকে? অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। তারপরে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই তো? দেখেন তো একটু ব্যাপারটা কি বলছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয় প্রথমে, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে এটা যদি আমরা একটু ছোট করে স্ট্রাকচারটা বলি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এ পরিবর্তনের বেসিক নিয়ম। এই জিনিসটা একটু লিখে নেন। প্রথমে অ্যাক্টিভ ভয়েস, আচ্ছা না, প্রথমে প্যাসিভ ভয়েসের অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয়। না সরি, অ্যাক্টিভ থেকে তো আমরা প্যাসিভ করছি। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হয়। তারপরে কি করতে হয়? অক্সিলারি ভার্ব বসাতে হয়। অক্সিলারি ভার্ব বসাতে হয়। তারপরের কাজটাই আপনাকে চিনতে সাহায্য করবে। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, প্লাস তারপরে কি করতে হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হয়, প্লাস অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। এই গেল টোটাল ভয়েসের যে কাজ আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আচ্ছা, আরেকটা জিনিস লিখে দেই। উল্লেখ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। তবে ব্যতিক্রম ও রয়েছে। সেই ব্যতিক্রমটা আমরা আজকে ক্লাসে দেখবো, কিন্তু ব্যতিক্রম স্পেলিংটা ভুল হয়েছে। ব্যতিক্রমও রয়েছে। এই হলো মোটামুটি, এই কি হচ্ছে দেখা যায় না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কাজ। এটা লেখা হলে ডান লিখবেন, তারপরে আমরা এর পরের জায়গায় চলে যাব। মোটামুটি আপনাদের ভয়েস এখন আপনারা টেকনিক দিলে বুঝবেন।
এরপর এটা লেখার পর আমরা টেকনিকে যাব। আচ্ছা, উপরের দিকে এই আমার সাথে তো অনেকে অনেকে তো আমার সাথেই লিখে ফেলেন আমি লিখতে লিখতে, আপনারা এত লেট কেন? লেট লতিফ, লেট লতিফ হচ্ছে আমার ক্লাসে কয়েকজন। আমার ক্লাসে কে কে লেট লতিফ আছেন একটু বলেন তো। আচ্ছা, ডান না? না, অনেকেই না। হ্যাঁ, অনেকেই তো বলছেন আমার সাথে লেখা হয়েছে। আচ্ছা, সবার তাহলে হয়েছে, তাই তো? আচ্ছা, দেয়ার আর সাম ফাস্ট লতিফ টু, আচ্ছা এটা মজার লেগেছে। হ্যাঁ, কিছু ফাস্ট লতিফও আছে। ঠিক আছে, ডান। তাহলে এই গেল আমার ভয়েসের বেসিক কাজ। এবার একটা জিনিস আমি বলছি, খেয়াল করবেন। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস টেকনিকে চলে আসছি কিন্তু আমরা। অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েসের যে কাজটা, এর মধ্যে পুরো কাজটাই টেন্সের। পুরো কাজটাই টেন্সের। টেন্সের অক্সিলারি ভার্ব দিয়ে এটাকে চেনা যায়। একটা ভয়েসের, আপনারা কি অক্সিলারি ভার্ব তো জানেন যে কোন টেন্সের কোন অক্সিলারি ভার্ব থাকে, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব থাকে। অ্যাক্টিভ ভয়েসের যে টেন্সটা থাকবে প্যাসিভ ভয়েসে, সেই টেন্সের অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, যদি বলা হয় ইজ প্রেজেন্ট টেন্সের, হ্যাভ পারফেক্ট টেন্সের, তারপরে কি বিং ইজ, এম বিং, ইজ বিং, আর বিং কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই জিনিসগুলো একটু ব্যবহার আমাদের খেয়াল করতে হবে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অ্যাক্টিভ ভয়েসে যেই টেন্সে থাকবে প্যাসিভ ভয়েসে সেই টেন্সে রেখে অক্সিলারি ভার্ব হয় যুক্ত হবে, নয়তো অক্সিলারি ভার্বের সাথে কিছু একটা যুক্ত হবে যেটাকে প্যাসিভ ভয়েস। আচ্ছা, আপনারা এতক্ষণে এখনো লিখতে পারেন নাই কেন? জলদি জলদি লিখেন, জলদি লিখেন, এতক্ষণ লাগছে। আর যদি না হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ফেলেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার যদি দেখি যে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে মেইন ভার্ব, আচ্ছা আমি অক্সিলারি ভার্ব গুলো ভয়েসের ক্ষেত্রে লিখিয়ে দিচ্ছি, ভয়েসের ক্ষেত্রে লিখিয়ে দিচ্ছি, কিন্তু যে ব্যাপারটা আছে সেটা আপনার আগে বোঝার জন্য বলছি যে যেই টেন্সে থাকবে অক্সিলারি ভার্বটি সেই টেন্সেরই হবে এবং সেই টেন্সকে ডিফাইনিং অক্সিলারি ভার্বটাই বসবে। একটু খেয়াল করে দেখেন। এবার আমরা টেকনিকটা ফলো করি। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আই ট্রাইস, মেইন কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট বানাবো। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানিয়েছি, ঠিক আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানিয়েছি, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এরপরে কি আমরা জানি? অক্সিলারি ভার্ব বসাবো। এই অক্সিলারি ভার্ব কোনটা বসাবো সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার ভয়েস শেখা শেষ। আর কোনো কিছু আমার চিন্তা করতে হবে না, কারণ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম যে বসবে এটা আমরা জানি। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, বাট আমার খেয়াল রাখতে হবে অক্সিলারি ভার্ব কোনটা বসছে। এখানে প্রেজেন্ট টেন্সে আছে আই ট্রাইস, এখানে যদি রাইস ইজ ইটেন বাই মি বলে প্রেজেন্ট টেন্সে রেখে অক্সিলারি ভার্ব বসেছে। তো তার মানে যেই টেন্সে থাকার কথা, যেই টেন্সে আছে অ্যাক্টিভ ভয়েস, সেই টেন্সেই প্যাসিভ ভয়েসটা হয়ে যাবে। যেন প্যাসিভ ভয়েসটাকে সেই টেন্সেই রাখতে হবে এবং অক্সিলারি ভার্বটা সেই টেন্সেই হয়ে যাবে, ঠিক আছে। এর পরেরটা খেয়াল করে দেখুন যে আই ট্রাইস রাইস ইজ ইটেন বাই মি। সিমিলারলি যখন বলা হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, সব কাজ আগের মতোই, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব বসবে, অ্যাম আছে, অ্যাম এর জায়গায় ইজ বসবে, যেহেতু রাইস হচ্ছে কি আপনার যে কোনো একটা থার্ড পার্সন হিসেবে ধরা হয়, সেক্ষেত্রে রাইস এর পরে ইজ বসলো। এরপরে কি মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসার আগে এটা যে কন্টিনিউয়াস টেন্সে আছে সেই কন্টিনিউয়াস টেন্সটাকে বোঝানোর জন্য এখানে বিং বসেছে। অর্থাৎ টেন্সটাকে বোঝানো গুরুত্বপূর্ণ, যেই টেন্সে আছে সেই টেন্সটাকে আপনি যদি বোঝাতে পারেন সেটাই গুরুত্বপূর্ণ, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গায়। এটা বারবার চলে যাচ্ছে তো। যেই টেন্সে আছে সেই টেন্সটা বোঝানো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ বিং হয়েছে, অর্থাৎ বিং দিয়ে সেই টেন্সটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাভ বিন যেই টেন্সে আছে, রাইস হ্যাজ বিন, রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রাইসের পরে
হ্যাজ বিন হয়েছে। এই যে হ্যাভ এর জায়গায় হ্যাজ প্লাস টেন্স ডিফাইনিং আরেকটা ওয়ার্ড হয়েছে বিন, মানে একটা অতিরিক্ত কথা হবে টেন্স ডিফাইনিং, একটা অতিরিক্ত অক্সিলারি ভার্বের সাথে, বা অক্সিলারি ভার্বে অতিরিক্ত হতে পারে যেটা টেন্স ডিফাইনিং। বাট আমার খেয়াল রাখতে হবে এখানে আই হ্যাভ ইটেন রাইস এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমি যখন প্যাসিভ করব সেখানে হ্যাভ হ্যাজই বসবে। হ্যাভ হ্যাজ এর জায়গায় আমি যদি হ্যাড দিয়ে দেই তাহলে কিন্তু হবে না, কারণ এটা পাস্টে চলে যায়। তার মানে হ্যাভ, যখন আমি হ্যাভ এর জায়গায় হ্যাজ বসাচ্ছি, যেই শব্দগুলো আমি বসাচ্ছি সেটা সেই টেন্সেই থাকতে হবে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি আই অ্যাট রাইস, পাস্ট টেন্সে আই অ্যাট রাইস যখন বলছে রাইস ওয়াজ ইটেন বাই মি, কারণ কি পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব বসেছে। কিন্তু এখানে যদি রাইস হ্যাড হতো, মানে রাইস হ্যাড ইটেন বাই মি, এটা এটা কি হতো? হতো না, কারণ এটা পারফেক্টে হয়ে যায়। পারফেক্ট টেন্স কিন্তু না, এটা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই শুধু ওয়াজ দিয়ে আমি বোঝাতে পারি। সিমিলারলি আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়ার বিং ইটেন বাই মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। সেক্ষেত্রে রাইসের বেলায় যখন আমি বলছি যে আচ্ছা প্রশ্ন পরে, আগে আপনি ইয়ে করে নেন, শেষ করে নেন, মানে এত এক্সাইটেড কেন আপনারা? একটা জিনিস সিরিয়াসলি আমি বোঝাচ্ছি, মানে এর মধ্যে দিয়ে মানে বোঝানোর শুরুতেই আপনারা প্রশ্ন শুরু করেন, শেষ করতে দেন না আগে, তারপরে প্রশ্ন সলভ করবো না। তো যখন দেখছি যে আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, এই যে রাইসের পরে ওয়াজ বিং বসছে, এই ওয়াজ বিংটা হচ্ছে ওই টেন্সটাকে ডিফাইনিং, একটা অতিরিক্ত কথা কি দেখেন, এই টেন্সটা ডিফাইনিং, এই যে টেন্স ডিফাইনিং, এই যে এটা কি কন্টিনিউয়াসে আছে, কন্টিনিউয়াস টেন্স ডিফাইনিং বিং শব্দটা বসেছে। সিমিলারলি আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি, এই যে হ্যাড এর পরে একটা বিন যুক্ত হয়েছে, সেই বিনটা কিন্তু সেই টেন্সকেই ডিফাইন করছে। এখন আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কি বুঝতেছেন, বাট আমরা যখন কোয়েশ্চেন সলভ করব তখন ঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে কতটুকু খেয়াল করছেন আপনারা। আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি, রাইসের সাথে উইল বি বসেছে। দেখেন শ্যাল আছে ফিউচার টেন্সে, উইল হয়ে যায়, রাইসের সাথে উইল হয়ে যায়, কারণ ফার্স্ট পার্সনের সাথে শ্যাল, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সনের সাথে উইল হয়ে যায়, এবং এরপরে একটা টেন্স ডিফাইনিং বি কথাটা অতিরিক্ত বসেছে, একটা কথা অতিরিক্ত বসবে, খেয়াল করে দেখবেন। রাইস শ্যাল বি ইটিং, আই শ্যাল বি ইটিং রাইস, রাইস উইল বি বিং, অতিরিক্ত একটা কথা যুক্ত হয়েছে, সেটা কি কন্টিনিউয়াস টেন্সকে ডিফাইনিং এর জন্য বিং যুক্ত হয়েছে, কন্টিনিউয়াস টেন্সকে ডিফাইনিং এর জন্য বিং। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, রাইস উইল হ্যাভ বিন, অতিরিক্ত কথাটা কি বিন যুক্ত হয়েছে, অর্থাৎ যেই টেন্সে আছে সেই টেন্সে রেখে একটা অতিরিক্ত কথা যুক্ত হবে, এটা হচ্ছে আমার কাজ। এই জিনিসটা যদি খেয়াল করেন একেবারে ভয়েস চেঞ্জ আপনার কাছে হয়েই যাবে, মানে আর কোনো টেনশনই করতে হবে না, যেই টেন্সে আছে সেই টেন্সে রেখে শুধু একটা অক্সিলারি ভার্ব বা অতিরিক্ত একটা কথা যুক্ত হবে। অতিরিক্ত কথাগুলো রেড মার্ক করা আছে, এটা এখন লেখার দরকার নেই আপনার। আম, আচ্ছা, বি বলে ও অ্যাক্টিভের ভার্ব, তুমি যেমন সেজেছো আমিও তেমন সাজবো। আচ্ছা যাই হোক, আমি বুঝিনি আপনার কথাটা। আচ্ছা যেটা বলছিলাম যে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমার মেইন ফোকাসটা হচ্ছে টেন্সের, টেন্সে রেখে একটা অতিরিক্ত কথা বসাতে হবে, এবং এই স্ট্রাকচার আমি আপনাকে পুরোটাই লেখার সময় দিব, বাট কি বুঝেছেন সেটা একটু কোয়েশ্চেন সলভ করলে আমরা এখন ক্লিয়ার হব যে আসলেই কি আমরা বুঝলাম, নাকি এই যে টেকনিকের কথা বললাম এটা কি টেকনিকটা কাজে লাগে কিনা। দেখেন তো, শি প্লেইড অন দ্য ফ্লুট, কোন টেন্সে আছে? কোন টেন্সে থেকে এটা কোনটা অ্যান্সার হওয়া উচিত বলেন তো একটু আমাকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সচরাচর বাই ব্যবহৃত হয়, এটা আমরা লিখে দিয়েছিলাম। আচ্ছা এটা হ্যান্ড রেজ করেন তো, কে ধরতে পারবেন? হ্যান্ড রেজ করবেন। আচ্ছা পাস্ট টেন্সে আছে, ভেরি গুড, অনেকেই পারছেন মাশাআল্লাহ। প্রথমে কে? মাহবুল হাসান, মাহবুল হাসান শুনতে পাচ্ছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, একটু মানে জোরে বলতে হবে, হ্যাঁ? জি স্যার বলেন, শোনা যায় না? আর একটু জোরে এখন বললে, সাউন্ড একটু দেখেন তো আমাদের। এখন বুঝা হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলুন এটা, এটার অ্যান্সারটা কি হবে স্যার বলুন তো? আনসার হবে স্যার বি, কারণ ইজের জায়গা তো আজ, আর বাকি তো সব ঠিকই আছে, আর শি এর হইছে হার। আচ্ছা কিন্তু প্লেইড অন একসাথে হলো কেন?
প্লেড অন, স্যার পাস্ট টেন্সের জন্য পাস্ট টেন্সের জন্য প্লেইড অন হয়েছে, কিন্তু প্লেইড আপনি তো এটাও বলতে পারতেন যে স্যার এটা প্লেইড বাই হার। প্লেইড অনটা কেন বললেন? ওই স্যার ও উপরে যে স্যার প্লেড অন দেওয়া আছে তো, সি হ্যাঁ, প্লেড মানে অন। প্লেইডের পরে আমরা তো জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে তো একটা বসে। এখানে প্লেইড অনও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে অন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাই একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমরা দুটো দেখতে পাচ্ছি। কিন্তু প্লেইড অন কেন আমরা বললাম? স্যার একটু ব্যাখ্যা করেন আপনি। আচ্ছা, এই ব্যাপারটা না, আপনার অ্যান্সার ঠিক হয়েছে, সঠিক হয়েছে। 45 নাম্বার মানে 45তম বিসিএস এর যে প্রশ্নটা, সেটার অ্যান্সার ঠিক হয়েছে, কিন্তু এটার ব্যাখ্যাটা আমরা একটু খেয়াল করে দেখি যে প্লেইড অন মানে কিন্তু এটা একটা গ্রুপ ভার্ব। এটার অর্থ কি জানেন? বাজানো। হ্যাঁ ভাবছিলাম। এই প্লেইড অন দুটো কথা একই সাথে থাকবে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। প্লেইড এর সাথে যে অন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই দুটো হচ্ছে গ্রুপ ভার্ব, এই দুটো একসাথেই থাকবে। সেজন্য দ্য ফ্লুট ওয়াজ প্লেইড অন বাই হার, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, প্লেইড কথাটা আছে, আমি ওয়াজ খুঁজবো। যখন আমি ওয়াজ। চারটা জায়গায় ওয়াজ দেখছি, তখন আমি বাদ দিব আরো কি কি জায়গায়, খেয়াল করেন। বি বাদ দিব কিভাবে? বিং বলা আছে, এটা কি কন্টিনিউয়াস টেন্সে ছিল? না। কন্টিনিউয়াস টেন্সে ছিল না, তার মানে কি বি বাদ, ডি বাদ। তারপরে কি? দ্য ফ্লুট ওয়াজ প্লেইড টু হার। টু হার কি কখনো হয়? প্লেইড টু হার, এটা তো আসলে সোজা, মানে কথাটা সোজা হয়ে যায়, তাই না? এটা তো আর পেঁচানো কথা থাকে না, সেজন্য না। এটাও বাদ হয়ে যায়। কথাটা যেটা বলেছে, দ্য ফ্লুট ওয়াজ প্লেইড অন বাই হার, বা শি প্লেইড অন দ্য ফ্লুট, মানে সে বাঁশিটি বাজিয়েছিল। এবার আপনি যদি বলেন যে বাঁশিটি তার জন্য বাজানো হয়েছিল, তাহলে তো ভুল হয়ে যায় অ্যান্সারটা, সেজন্য এটাও বাদ। এরপরে এইটা হতে পারে অ্যান্সার, আর এটা হতে পারে অ্যান্সার। আপনারা দুইটা, এই দুটো নিয়ে কনফিউজ হতে পারেন, কিন্তু কনফিউশনের ক্লিয়ারিফিকেশন হচ্ছে প্লেইড অনটা একই সাথে একটা শব্দ, সেজন্য প্লেইড অন একই সাথে থাকে। এই জন্য বিসিএস এটা একটু কনফিউজ করে দিতে চেয়েছিল, বাট আপনি যদি একটু জানেন ভেতরে, কনফিউশনটা কিন্তু থাকে না। ঠিক আছে, থ্যাংক ইউ মাহবুল হাসান, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এর পরের যে কোয়েশ্চেনটা আমরা যদি যাই, আই নো হিম, এটা আমাকে বলবেন সীমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে। স্যার আপনি কি বাইরে? স্যার আমি দেশের বাড়িতে আসছি, তো এখানে ঘরের মধ্যে নেটওয়ার্ক কম, এই জন্য আচ্ছা আচ্ছা বাইরে এসে বসছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আসলে আপনাদের ওখানে বৃষ্টি হয়নি? আপনি কোথায় আছেন এখন? এখন আমি কুমিল্লাতে আছি স্যার। বৃষ্টি হয়েছিল কালকে? গতকালকে হয়েছিল, কিন্তু আজকে হয় নাই। আচ্ছা আচ্ছা, না গতকালকে তো যে অবস্থা ছিল, আমরা তো অফিস থেকেই বের হতে পারছিলাম না, এমন অবস্থা। মানে ঠিক আছে স্যার। গতকালকে। হ্যাঁ জি। হ্যাঁ, আচ্ছা বলুন স্যার, এটার অ্যান্সারটা কি হবে? আই নো হিম আই নো হিম। কোন টেন্সে আছে খেয়াল করে দেখুন। ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আপনি হ্যাঁ, কি খুঁজবেন? প্রথমে সাবজেক্ট খুঁজবো। না না, টেন্স কোনটা খুঁজবেন? ও হ্যাঁ, ইনডিফিনিট স্যার। তাহলে ইনডিফিনিটে কোনটা কোনটা বাকি যায়, কোনটা কোনটা বাদ দিতে পারেন আপনি খেয়াল করে দেখেন তো, কোনটা কোনটা বাদ দিতে পারেন? বি, সি। সি, হ্যাঁ ভেরি গুড। তাহলে এখানে স্যার, এই মনে যে হয় এ হবে। হি ইজ নোন বাই মি, ঠিক আছে, আমি আপনার এই অ্যান্সারটাও পছন্দ করলাম, কিন্তু আপনার অ্যান্সার এটা না, মানে এটা অ্যান্সার আসলে কারেক্ট না। অ্যান্সারটা আসলে এটা কারেক্ট, নোনের সাথে সবসময় টু বসে। আমি যদিও এই জিনিসটা এখনো পড়ানো শুরু করিনি, আমি আশাও করি না যে আপনি এটা পারবেন, বাট আপনি যে প্রথমটা ধরতে পেরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি টেকনিকটা ফলো করতে পেরেছেন। এই যে নোনের সাথে টু হয়, কোন শব্দের সাথে কোনটা হয় সেটা আমরা পরে যাব, বাট আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এটা টেকনিক দিয়ে সলভ করা সম্ভব। টেকনিক দিয়ে কি পারা যায়? জি দেখছেন? স্যার। জি হ্যাঁ, স্যার। সেজন্য আমাদের অ্যান্সারটা হবে ডি, বাট আমরা এখনো, এই অ্যানিমেশন ঠিক করেন, অ্যানিমেশন ঠিক করে ডি হবে, ডি হবে answer। আচ্ছা, তো ইয়ে করতে আচ্ছা হবে এটার, অনেক সময় হিউম্যান এরর থেকে যায়, দেখা যায় অ্যানিমেশন বি এর জায়গায় ডি পড়ে গিয়েছে, তো এটা হয়ে আচ্ছা যায় ডি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ঠিক এরপরে আছে যদি স্যার। যাই আমরা হু, এটা এটা এখন না, এটা এখন না, এটা এখন না, এটাও এখন না। হি টুক মি দেয়ার, এটা কে বলতে পারবেন? দাঁড়ান তো, এটা আমি দেখি অন্য কাউকে জিজ্ঞাসা করছি। এটা আমাকে বলবেন পলি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে। স্যার বলুন তো, এটা কি হতে পারে? টেন্স খেয়াল করে। জি,
কোন টেন্সে আছে? স্যার এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পলি আক্তার, আপনি কি বলেন? সরি স্যার, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি করতে হবে? কি খুঁজবো আমরা? আই ওয়াজ। আই এর সাথে ওয়াজ বসবে, এটা আমরা শিওর, তাই তো? এটা বাদ। স্যার অ্যান্সার হবে ডি। আচ্ছা, অ্যান্সার তো ডি হবে, আপনি একটা একটা করে বাদ দিয়ে যান না। সি কেন ও বাদ দিলেন আচ্ছা, বলেন, সি কেন বাদ দিলেন? স্যার এখানে হি আসছে, হি তো হবে না আচ্ছা, স্যার, হি এখানে হি হবে না, বাট পজিটিভ এরপরেও তো হি যদি নাও থাকতো ট্রাইং কি হবে? এখানে কি কন্টিনিউয়াস ছিল? না স্যার, ছিল ট্রাইং না, হবে না, কারণ ট্রাইং হবে না। এখানে ট্রাইং হবে না। হ্যাঁ, সেজন্য এটাও বাদ দিলাম আমি। আই ওয়াজ টু বি টেকেন দেয়ার বাই হিম, কোত্থেকে কি আনছে? সেকেন্ড, হি টুক মি দেয়ার, মানে কোনো কথাই আগা নেই মাথা নেই, আন্তাজে একটা কথা বলে দিছে, এটা তো হবেই না। তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। তার মানে টেকনিক্যালি আমরা যদি খেয়াল করি, একটু চোখ কান খোলা রেখে অ্যান্সারটা কিন্তু আমরা করতে পারি, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে যদি দেখি, পলি একটা থ্যাংক ইউ, আপনি পেরেছেন। এরপরে যদি দেখি, এই কোয়েশ্চেন কে পারবেন? এটা আমাকে বলবেন জনি, জনি বলবেন আমাকে এটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে স্যার। বলুন। সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য wounded ম্যান। খেয়াল করে দেখুন, টেন্স টেন্স খেয়াল করবেন। এটা পাস্ট টেন্সে আছে। হ্যাঁ, পাস্টের তো আরো 4টা ভাগ আছে, কোন পাস্ট? পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তাহলে আমি কি খুঁজতে পারি পাস্ট কন্টিনিউয়াসে? খেয়াল করেছিলেন একটা কথা? অতিরিক্ত কথা যুক্ত হয়েছে। অতিরিক্ত কথা কোনটা যুক্ত হয়েছিল পাস্ট কন্টিনিউয়াসে? একটু কমেন্ট করেন তো, আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারছেন, বাট অতিরিক্ত কথাটা কমেন্ট করেন। বিং, অতিরিক্ত কথাটা বিং হবে স্যার। বিং হবে, তাহলে এবার খেয়াল করে দেখেন কোথায় আছে। সেটা তো সি হবে স্যার। হ্যাঁ, তার মানে আপনি অ্যান্সারটা পেরেছেন, কি মনে হয়? ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম, জি জি। আপনি পেরেছেন, এত কনফিউজড হলে বললে তো আপনার পাড়ার নাম্বার আবার দিতে ইচ্ছা করবে না। কনফিডেন্টলি বলতে হবে যে স্যার এটাই অ্যান্সার হবে ইনশাল্লাহ। জি স্যার, এটাই অ্যান্সার, এটা এটা এটাই জি স্যার। অ্যান্সার, ভেরি গুড। এখন অ্যানিমেশন ঠিক থাকলেই হয়। হ্যাঁ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে যদি দেখি আমরা, আই হ্যাড রিটেন দ্য লেটার, এটা কে বলবেন? এটা তারপরে বলবেন আমাকে নাফিজা তাসনিম। নাফিজা তাসনিম, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি আচ্ছা কি ভালো বলুন। আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে স্যার। বলুন, এটা কি আই হ্যাড রিটেন দ্য লেটার, কোন টেন্স খেয়াল করে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে কি খুঁজবো? তাহলে এখানে আমরা হ্যাড বিন একবার দেখলেই কিন্তু আমি অ্যান্সারটা পেরে ফেলতে পারছি। একবার দেখলে, শুধু একটু চোখ বুলিয়ে খেয়াল করে দেখুন। জি স্যার, এটা বি হবে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। বাকিগুলো হলো না কেন? ওয়াজ তো এখানে কোনো কোয়েশ্চেনই নাই, ওয়াজ তো আসতেই পারে না। ওয়াজ তো আসতেই পারে না, পারফেক্টে আছে, পারফেক্টে রেখে একটা অতিরিক্ত কথা যুক্ত হবে, তাই তো? জি স্যার। বুঝতে পারছেন? সহজ লাগছে নাকি? জি স্যার, সহজ আছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এরপরে যদি দেখি, এরপরের কোয়েশ্চেনটা দেখেন, আমি কিন্তু আপনাদের 20 মিনিট পড়িয়েছি, ভয়েস 20 মিনিট পড়িয়েছি। 20 মিনিটে আপনারা মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু আপনারা ইয়ে করতে পারছেন, সলভ করতে পারছেন। এটাই হচ্ছে টেকনিকটা। টেকনিকটা যদি খেয়াল করেন, আর কখনো ইনশাল্লাহ ভয়েস আটকাবেন না। এরপরে দেখেন, আই শ্যাল ডু দা ওয়ার্ক, এটা আমাকে বলবেন তামান্না। I shall do the work. হ্যাঁ, বলেন কোনটা হবে? The work. আই এর সাথে শ্যাল বসে, স্যার ডি হবে, ডি হবে। কি হবে? আচ্ছা, ডি। ডি। ডি কেন হলো আমাকে একটু বলতে পারবেন? প্রথমটা আমি কেন বাদ দিলাম? স্যার দি ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন, এখানে উইল বি আসবে, ডান বাই মি। বাটটি উইলের সাথে বি আসছে, আর এটা তো ফিউচার টেন্স আছে, ফার্স্টে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে, জন্য এটা বাদ যাবে। ভেরি গুড। তারপরে? তারপরে এটা এখানে মে আসবে না, মে আসার কোনো কথাই না। ভেরি গুড। তারপরে? মে কিন্তু বি এখানেও ডুইং, আসবে এটা না। আসার কথা না। তার মানে আমরা টেকনিকটা দিয়ে শুধু একটু চোখ বুলিয়ে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারি, তাই তো? এত জি। ঝামেলায় আমাদের যেতেই হয় না, অ্যান্সারটা হয়ে যায় ডি। এরপরে বলেন, এটা কি করেছিলাম সলভ? এটা কি করেছিলাম তার মানে? এটা কি সলভ না করেছিলাম? স্যার, জি না স্যার, এটা হয় নাই। আচ্ছা, তাহলে এরপরে আরেকজন আমি এখন জিজ্ঞাসা করি। তারপর আমাকে বলবেন জিহান। জিহান বলুন তো স্যার, এটা কি হবে? আই শ্যাল বি টিচিং হিম। জিহান, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ,
আপনি আপনি মনে হয় মিউট করা আছেন বা আপনার ডিভাইসে কোনো একটা সমস্যা হয়েছে, আমি শুনতে পাচ্ছি না। আহ তাহলে তারপরের জন, রেসিনা আক্তার। জি স্যার, আসসালামু স্যার, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? জি স্যার, ভালো। আচ্ছা স্যার, বলুন তো এটা কি হবে? আই শ্যাল বি এটা টিচিং হিম। এটা হবে হি উইল বি বিং টট বাই মি। এক্স্যাক্টলি, কারণ অতিরিক্ত কথা কি আসবে? বিং বিং আসবে। বিং, অতিরিক্ত কথাটা আসবে। ভেরি গুড, তার মানে আমরা এটা পেরে যাচ্ছি। এরপরে এটা তো এখন না, দ্য কাউ গিভস আস মিল্ক, এটা এরপরে কে বলবেন? দাঁড়ান, এটা এরপরে আমি যদি বলি, এটা আমাকে বলবেন লিপি দত্ত। স্যার নমস্কার, ভালো আছেন? নমস্কার স্যার, ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার। আচ্ছা স্যার, বলুন এটা কি অ্যান্সার কি হবে? স্যার এটা হবে মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। সি নাম্বার হবে স্যার। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। আচ্ছা, ইজ তো আমি খুঁজবো, হ্যাঁ, আর তো কোনো অ্যান্সার হওয়ার চান্সই নাই। বিং তো হবে না, বিং হবে না, ওয়্যার ওয়্যার হবে না, আর হবে আর না। বিং হবে না, তার মানে কি সি অ্যান্সার। শুধু চোখ দিয়ে খেয়াল করে আমি অ্যান্সার করে ফেলতে পারছি। জি স্যার। কি স্যার, আমরা কি এটা এখন বুঝছি নাকি মনে থাকবে পরবর্তীতে? বলেন তো আমাকে, ভুলে যাবেন? না স্যার, মনে থাকবে। ইনশাআল্লাহ। আর রিভিশনও দেয়া লাগবে না, তার মানে কি ওভার কনফিডেন্ট হয়ে আবার বলবেন না যে স্যার বলেছে রিভিশন দেয়া লাগবে না, রিভিশন ছাড়াই পরীক্ষার হলে যাব। ভয়েস থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, সহজে শিখতে পারছেন, তার মানে এই না যে চর্চা করবেন না, চর্চা করবেন, বাট কনফিডেন্ট থাকবেন যে এখান থেকে ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, এরপরে যদি দেখি আমরা, এটা এখন না, এটাও এখন না, এটাও এখন না। আচ্ছা, এই জায়গাগুলো দেখলেন, কিছু কিছু জায়গা আমরা এখনো করিনি, কিছু কিছু জায়গা এখন আমরা পারছি না। যে আপনার হু থাকলে বাই হুম হয়, ওই যে প্রথমে থাকে না যে আপনার যখন আপনার কোনো হেয়ার কাট নিতে যান বা চুল কাটতে যান, দেখবেন আপনাদের যখন চুল কাটা হয় তখন ঘেচাং করে অনেকটুকু কেটে দেয়। তো অনেকটুকু কেটে দিয়ে না, তারপরে আসলে হয় কি যে সাইজ করে। আপনাদের এখন সাইজটা বাকি আছে, মেইন ভয়েস আপনারা শিখে ফেলেছেন। এখন ভয়েসের কিছু কিছু ম্যানার আছে, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে একটু এক্সেপশন আছে। এক্সেপশনও না, আপনি এই টেকনিক দিয়েই পারবেন, কিন্তু তাও কিছু কিছু এক্সেপশন আছে যেসব শব্দগুলো ব্যবহৃত হয়, বাট আপনি টেন্স দিয়েও কিন্তু পারবেন সেটা। আপনাদেরকে অ্যাডিশনাল গুলো আমি শিখিয়ে তারপরেও আমি দেখাবো যে টেকনিক দিয়েও এটা হয়। ঠিক আছে, এবার যেই স্ট্রাকচারটা, যেটা আপনাদের মনের, ছেলেরা চুল কাটে স্যার, মেয়েরাও তো কাটে। মেয়েরা আমি যতটুকু জানি কাটে, আমার কাজিন টাজিনরা তো দেখি অনেক সময় হেয়ার কাট দেয়। তো যদি আমি বলি যে আপনার এই জিনিসটা একটু লিখে নেন, ঠিক পুরো স্ট্রাকচারটা এইভাবে লিখে নিবেন, যে অতিরিক্ত কথাটা যেটার উপরে আমি লাল দাগ দিয়েছি সেটার নিচে একটা টান দিয়ে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে মনে রাখতে সুবিধা হয়। একবারে ছক এঁকে তারপরে লিখে ফেলুন। আশা করছি ভয়েসের মানে পরীক্ষার, কি বলে, যে চাকরি পরীক্ষার আগে শুধু ভয়েসের এতটুকু আপনি দেখে যাবেন, দেখবেন আপনার ভয়েসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। সুন্দর করে ছক এঁকে তারপরে লিখে নেন। লেখা শেষ হলে ডান লিখবেন। তার কোথায় প্রিপোজিশন হয় সেটা যদি স্যার ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলবো তো, আল্লাহ কি বলে, বলবো না? আচ্ছা, আপনারা এতদিনেও কি বুঝেন নাই যে আমি একটু ডিফারেন্ট করে টেকনিক্যালি আপনাদেরকে পড়াতে পছন্দ করি, যাতে আপনাদের ক্লাস শেষে কোনো ওই টপিকটা নিয়ে কনফিউশন না থাকে? আপনার কি মনে হয় আমি এটা কি রেখে চলে যাব, বোকা? অবশ্যই আপনাদের এমন ভাবে পড়ানোর চেষ্টা করছি আমি। শোনেন, এই নলেজ গুলো বইয়ের মধ্যে আছে, আপনারা বই থেকেও পড়লে পারবেন, বাট আমার যেটা চেষ্টা থাকে সেটা হচ্ছে আপনি যেন সব থেকে ভালোভাবে এই জিনিসগুলো বুঝেন, সব থেকে ভালোভাবে কোনটার পরে কোনটা বুঝলে আপনার মনে থাকবে ভালো করে, সেই জিনিসটা আমি আসলে একটু চেষ্টা করি, যাতে আপনি কোনটার পরে কোনটা মানে থাকলে আপনার মাথায় ভালো করে থাকবে। আপনি এখন একেবারে একটা আইডিয়া পেয়েছেন, তারপরে এখন যদি আমি শর্ট শর্ট, মানে থাকে না যে ছোট ছোট
সূক্ষ্ম জায়গা ধরি আপনি হয়তোবা এখন পারবেন, কিন্তু আমি প্রথমেই সূক্ষ্ম জায়গা ধরলে আপনি যদি বেসিকটা না বুঝেন আপনি কিন্তু পারবেন না। ঠিক আছে, ওকে। এরপরেরটা লিখে ফেলেন, তাহলে তারপরেরটা লিখে ফেলেন, এটাও লিখে ফেলেন। ওকে, ডান। আচ্ছা, এর পরেরটা, এই জায়গাটা পাস্ট ইনডেফিনিট থাকলে আই অ্যাট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। যেটার নিচে লাল দাগ দেয়া সেটা কিন্তু অবশ্যই মার্ক করে রাখবেন। যেটার নিচে লাল দাগ দেয়া সেটাকে মার্ক করে রাখবেন অবশ্যই। থ্যাংক ইউ স্যার, এত ইজি বোঝানোর জন্য। ওয়েলকাম হুমায়রা। যেটা নিচে লাল দাগ করা সেটাকে দাগ দিয়ে রাখবেন। আচ্ছা, এটা লিখে নেন, তারপর আমি আবার আগেরটা দেখাচ্ছি, তখন স্ক্রিনশট নিয়ে নিবেন। এটা লিখে নেন, তারপর আমি আগেরটা দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিবেন তারপরে। ওকে, ডান। একজনের হয়েছে, আর সবাই? আমি তো চেঞ্জ করে ফেললে পরে বলেন যে স্যার হয়নি। চেঞ্জ করে ফেললে তো পরে আবার অনেকের বাকি থেকে যায়। ওকে, ডান। আচ্ছা, এটা যাদের বাকি ছিল তারা একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন, হ্যাঁ। এটা যাদের বাকি ছিল, স্যার আজ থেকে ভয়েসের আর কোনোদিন ভুল হবে না, ইনশাআল্লাহ আর কোনোদিন ভুল হবে না। আচ্ছা, এবার এটা এটা আমরা শুরু করি। ফিউচারেরটা। ফিউচার ইনডিফিনিট থাকলে আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। I shall be eating rice, rice will be being eaten by me. I shall have eaten rice, rice will have been eaten by me. স্যার আজকে সেমিনার কয়টা? সেমিনারটার ব্যাপারে আমি স্যার জানি না ঠিক।
আচ্ছা, কপিল উদ্দিন আজকে ক্লাস তো আছে। আমি সচরাচর ফ্রাইডেতে আসি না, বাট আপনাদের ওই যে অনেকদিন আমার ভাইবার জন্য ক্লাস দিতে পারিনি, তো সেই জন্য বললাম যে ক্লাস দেন, সমস্যা নেই, স্টুডেন্টদের একটু পিছিয়ে যাচ্ছে নয়তো। এটা হয়েছে, হয়ে থাকলে ডান লিখবেন। ডান, ভেরি গুড। ওকে, এবার আসি কিছু স্পেসিফিক জায়গা, স্পেসিফিক কিছু জায়গা যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কি? মডাল অক্সিলারির, আচ্ছা ইনডিফিনিট, আচ্ছা স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ফেলেন, স্ক্রিনশট নিয়ে ফেলেন এটা, হ্যাঁ জয়া। আচ্ছা, এবার আসেন, কিছু কিছু জায়গা আছে যেমন মডাল অক্সিলারির পরে মডাল অক্সিলারি কখনো পরিবর্তন হয় না। কখনো যদি কোনো একটা সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকেন, মডাল অক্সিলারি কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই জাতীয় কথাগুলো। মডাল অক্সিলারি যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে তার কখনো মানে তার কখনো কোনো চেঞ্জ হয় না, শুধু তার সাথে একটা বি যুক্ত হয়। মডাল অক্সিলারির সাথে একটা বি যুক্ত হয়, দেখেন এটাই বলা হচ্ছে যে আই ক্যান ডু ইট এবং ইট ক্যান বি ডান বাই মি। দেখেন তো এটা কি আগের টেকনিক দিয়ে পারা যায়? আমাকে একটু বলেন তো, এটা আমাকে বলেন তো আগের টেকনিক দিয়ে। নাফিসা তাসনিম, বলেন তো এটা আগের টেকনিক দিয়ে পারা যায়? না স্যার, হ্যাঁ, it can be done by me. হ্যাঁ মানে আগের টেকনিক দিয়ে আপনি কি পারছেন? স্যার এখানে ক্যানটা তো ক্যানের মতোই আছে। না না, ক্যান না তো আছে, বি যুক্ত হচ্ছে, অতিরিক্ত কথা, এখানে বি ছিল মানে অতিরিক্ত কিছু একটা যুক্ত হচ্ছে তো, তাই না? জি স্যার। আগের স্যার মতোই শুধু একটা অতিরিক্ত কথা যুক্ত হয়, বাট আপনাদের মনে রাখার সুবিধার্থে এটা বলছি যে যখন কোন একটা মডাল অক্সিলারি ভার্ব আপনি কোন একটা সেন্টেন্সে দেখবেন সেটার সাথে একটা শুধু বি যুক্ত হয়। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এই জাতীয় কথাগুলোর পরে একটা বি যুক্ত হয়। আই মে লাভ হিম, হি মে বি লাভ বাই মি। ঠিক আছে, মডাল অক্সিলারির পরে সবসময় বি যুক্ত হয়। ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মডাল অক্সিলারি যদি থাকে তাহলে তার সাথে একটা বি যুক্ত হয়। এই জায়গাটা ছোট করে আমরা একটু লিখে নেই। বইয়ের মধ্যে তো মানে কি বলে, বইয়ের ভাষায় তো অনেক কিছু যুক্ত আছে, লেখা আছে। মডাল অক্সিলারি ভার্বকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় পরিবর্তন করতে হয় না, শুধু তার পূর্বে তারপরে একটি বি যুক্ত করতে হয়। যেমন ক্যান বি, কুড বি, মাইট বি, এক্সেট্রা। ঠিক আছে, মডাল অক্সিলারির পরে শুধু একটা বি যুক্ত করলেই হয়। আচ্ছা, কালো কালি, ঠিক আছে আমি কালো কালি ইউজ করছি। অ্যাক্টিভে ভার্বের রূপের দিকে তাকিয়ে যে রূপ থাকবে প্যাসিভে ভার্বের বি ভার্ব, ঠিক সেই রূপ খুঁজবে। হ্যাঁ, ঠিক বলেছেন। ওকে, এবার আসেন, আই ক্যান ডু ইট, ইট ক্যান বি ডান বাই মি, আই মে লাভ হিম, হি মে বি লাভড বাই মি। এটা হচ্ছে একটা কথা। এইবার প্রিপোজিশন। প্রিপোজিশন কোনটা? যে প্রিপোজিশন হচ্ছে যেই শব্দগুলো সচরাচর আপনার যেই মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবশ্যই বসে। এখন কোন সময় কোন প্রিপোজিশন বসে? সচরাচর আপনারা দেখলেন প্রত্যেকটাই কিন্তু বাই ছিল, কিন্তু আমি যখন প্রথমে কোয়েশ্চেন করেছি খুব সম্ভবত এটা
পলি পলি আক্তার মনে হয় এটা কোয়েশ্চেনের অ্যান্সার করেছিলেন যে বাই মি অ্যান্সার করেছিলেন, বাট নোন টু মি হবে অ্যান্সার। তো এই যে নোন টু মি অ্যান্সারটা হয়েছিল, এটা কিন্তু তখনও, তারপরে আমি অ্যান্সারটা একসেপ্ট করেছিলাম কারণ আমি ওই জায়গা পর্যন্ত তখনও যাইনি। বাট এখন হচ্ছে, আচ্ছা আপনি না, তাহলে অন্য কেউ ছিল মনে হয় না? আচ্ছা তাহলে অন্য কোনো, অন্য অন্য কে কে ছিলেন বলেন তো? আমি তো খুব সহজে ভুল করি না, তাহলে আরেকজনের নাম আমি কেন বললাম? এটা কার, কে ভুল করেছিলেন তারপর আমি বলেছি যে অ্যান্সারটা আমি নিচ্ছি, এটা কে ছিলেন? সেক্ষেত্রে যখন আমি বলছিলাম যে এই একটা ছেলে ছিল না, আচ্ছা ঠিক আছে একটা ছেলে ছিল, আচ্ছা ঠিক আছে। তো এবার যদি যে দেখি আমরা যে যখন যেই শব্দগুলোর পরে যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো বসে সেই শব্দগুলোকে আলাদা করে আমি দেখাচ্ছি যে এই শব্দগুলোর পরে সবসময় এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ফর এক্সাম্পল, ওই সেন্টেন্সটা ছিল নোন এর পরে বাই এবং নোন এর পরে টু। নোন এর পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। ওয়ারিড, চিন্তিত, ওয়ারিড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় হয় অ্যাবাউট। কন্টেইনড, এমবয়েডার্ড, ইন্টারেস্টেড, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় হয় ইন। সারপ্রাইজ, ওয়ান্ডার্ড, অ্যাস্টনিশড, মার্ভেল, ডিসঅ্যাপয়েন্টেড, শকড, এই জাতীয় কথাগুলোর পরে সবসময় হয় অ্যাট, এবং স্যাটিসফাইড, প্লিজড, ডিসগাস্টেড, বদার্ড, অ্যানয়েড, সিজড, এই জাতীয় কথাগুলোর পরে সবসময় হয় উইথ। লিখে ফেলেন, এই জিনিসটা লিখে ফেলেন, এই জিনিসটা লিখে ফেলেন যে কোনটার কোন শব্দগুলোর পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, আপনার খাতায় একটা নোট হয়ে যাবে তাহলে। সিজড হচ্ছে কি, সিজড অর্থ হচ্ছে কি আপনার ওই যে সিজ করে না কোন একটা মানে বাজেয়াপ্ত করা আর কি, সিজ। হ্যাঁ, মার্ভেলড অর্থ হচ্ছে কি চমকিত হওয়া। এমবয়েডেড মানে হচ্ছে নিহিত থাকা, কোনো কিছুর ভিতরে নিহিত থাকা। থ্যাঙ্কস স্যার সহজ করে বোঝানোর জন্য। ওয়েলকাম হালিমা বেগম। এমবয়েডেড মানে হচ্ছে নিহিত থাকা। আপনারা যারা আগে থেকে হাত তুলে রেখেছেন, একটু পরে তো কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে হাত তুলে, সেটাই আমি পাবো না। একটু হ্যান্ড গুলো আমি নামিয়ে দিচ্ছি, আপনারা, আপনাদের সমস্যা নেই, আপনারা লিখতে থাকুন, আমি নামিয়ে দিচ্ছি। ডান ডান, দাঁড়ান আমি একটু হাতগুলো নামিয়ে নেই যাতে করে কেউ নতুন করে হাত তুললে আমার চোখে পড়ে, নয়তো আমি তো বুঝতে পারবো না কেউ কোনো কোয়েশ্চেন করলে। আচ্ছা এবার আসেন, এবার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যখন রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, আচ্ছা ডান, ভেরি গুড। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন একটা শব্দে থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, এই জাতীয় যে কথাগুলো আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কিন্তু এমনিতেই পেঁচানো কথা, এই জন্য তার আর পরিবর্তন করতে হয় না অ্যাক্টিভ থেকে প্যাসিভে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হি কিলড হিমসেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউনে হি ওয়াজ কিলড বাই হিমসেলফ, এই হিমসেলফ এর কোনো পরিবর্তন রিফ্লেক্সিভ প্রোনাউনে হয় না। এবার দেখেন তো টেকনিক দিয়ে কি হয়, এটা টেকনিক দিয়ে কি হয় বলেন তো, টেকনিক দিয়ে কি হচ্ছে আমাকে সীমা বলুন, টেকনিক দিয়ে কি হয়? জি না স্যার। হ্যাঁ হয়, জি টেকনিক না দিয়ে স্যার। হয়, হয় না? ভালো করে দেখুন। He was
killed by himself. জি স্যার, হয় হয়। তো না দেখে বলেন কেন? স্যার আমার আরেকটা কথা জানার ছিল। আচ্ছা, আগে বলেন টেকনিক দিয়ে যে হচ্ছে হ্যাঁ সেটা আগে হ্যাঁ খেয়াল করে দেখুন, বলেন আমাকে এক্সপ্লেইন হ্যাঁ করেন এটা। স্যার, হিমসেলফ এর অবজেক্টিভ ফ্রম হি এর সাথে হুম, ওয়াজ হচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স। ইনডিফিনিট টেন্স আছে, হ্যাঁ, আর কিল্ড সেজন্য তো কিল্ডই হবে, আর হ্যাঁ, বাই আর শুধু কথা হ্যাঁ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের পরিবর্তন হবে না, বাকি সবকিছু টেকনিক আগের মতোই, সবকিছু ঠিক আছে, হ্যাঁ বাট হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউনের পরিবর্তন হবে না, এই হচ্ছে কাজটা, ঠিক আছে? জি এখন জি। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আমরা একটু তাহলে লিখে ফেলি। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো হচ্ছে কি? স্যার হিমসেলফ। আমার একটা কথা জানা ছিল। আচ্ছা বলুন। স্যার আমাদের ওই যে জব সলিউশন যে কোর্সটা আছে, ওইটাতে আপনি কোন ব্যাচে আপনি ক্লাস নেন স্যার? আমি ইদানিং আসলে নিচ্ছিলাম না, আপনার বেশ কিছুদিন ওই যে আমার বিসিএস এ ভাইবা ছিল, তো আমি এই জন্য আর কি নেইনি কয়েকদিন ক্লাস। আপনাদের জিহাদ স্যার স্যার আমার কথাই হ্যাঁ নিয়েছেন আর কি, আমরা হয়তো বা পরবর্তীতে আমি জানি না এখন কোন ব্যাচের সামনে কি ক্লাস আছে, কারণ আপনাদের যে ব্যাচের ক্লাসগুলো আছে, এই ব্যাচের ক্লাসগুলো এতটুকু আমার জমে আছে যে আমি আমার প্রত্যেকদিন মানে 4টা করেই ক্লাস দিতে হচ্ছে। তো ওই শেষ করে যাই না আসলে জব সলিউশনের কোনো ব্যাচের মধ্যে এরপর আমি সুযোগ পাবো কিনা, ঠিক আছে? স্যার, আপনি যেই ব্যাচে থাকবেন আমি ওই ব্যাচেই ভর্তি হব, এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আচ্ছা, সেই ব্যাচে আপনি এটা সার্ভিসে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার মানে এই ব্যাপারে ডিটেইলটা জিজ্ঞেস করে আপনি একটু জানতে পারেন আর কি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, স্যার। এবার যদি দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, themself, themselves, এই জাতীয় কথাগুলোর কোনো পরিবর্তন হয় না। যখন বলা হয় যে হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করেছে, এটার কি আর মানে এটা তো এমনিতেই বাঁচানো কথা, সে নিজেকে হত্যা করেছে, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এই জাতীয় কথাগুলোর পরে হ্যাঁ সেলফ, সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের অংশ। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সেগুলোকে আর পরিবর্তন করার বেশি বেশি ইয়ে হয়ে গিয়েছে না, সাদাটা একটু বেশি হয়ে গেছে। তো সেই জন্য রিফ্লেক্সিভ প্রোনাউনের এই জিনিসগুলো পরিবর্তন হয় না, এই জিনিসটা আমরা তাহলে বুঝে নিলাম। এরপরে যদি দেখি বাক্যে ক্রিয়ার কর্তা না দেয়া থাকলে, হ্যাঁ বাক্যে ক্রিয়ার কর্তা না দেয়া থাকলে এই জিনিসটা আলাদা করে মুখস্থ করা বা বোঝার মানে থাকে না, ওইরকম কিছু নয়, আমি জাস্ট আপনাদেরকে জানাচ্ছি এটা করলে কিন্তু ভুল না। ফর এক্সাম্পল যদি বলা হয় যে ইংরেজি পুরো পৃথিবীতে বলা হয়, বলা হচ্ছে আপনাকে পুরো পৃথিবীতে ইংরেজি ভাষায় কথা বলা হয়, তো কারা কথা বলে? ভূত কথা বলে ইংরেজি ভাষায়? অবশ্যই না, মানুষ কথা বলে। এখন প্যাসিভে ধরেন বলা হলো যে ইংরেজি পুরো পৃথিবীতে মানুষ, ইংরেজি পুরো পৃথিবীতে বলা হয়, এবং সেটাকে যদি আপনি অ্যাক্টিভে বলেন যে পুরো পৃথিবীতে মানুষ ইংরেজি ভাষায় কথা বলে, এই যে মানুষ কথাটা এনেছেন এটা কিন্তু ভুল না। অর্থাৎ বাক্যে ক্রিয়ার যদি একটা কর্তা না দেয়া থাকে বা সাবজেক্ট না দেয়া থাকে, সেক্ষেত্রে আপনি যদি একটা সাবজেক্ট আনেন সেটা কিন্তু ভুল হবে না, কিন্তু কথা হচ্ছে সাবজেক্ট কি আপনাকে আনতে হবে না, সাবজেক্টটা সেন্টেন্সেই দেয়া থাক। স্যার আগের পেজের পিকচার, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, বাট কিন্তু এটা সেন্টেন্সেই দেয়া থাকে, ঠিক আছে? একটা সেন্টেন্সে যখন আপনি কোয়েশ্চেন গুলো করছেন, মানে যখন আপনি যে কি বলে যে প্রিভিয়াস ইয়ার বা আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার মধ্যে যে 4টা অপশন দেখবেন, সেই 4টা অপশনে কিন্তু যারা প্রশ্নকর্তা আছেন তারাই আপনাকে বানিয়ে দিচ্ছেন যে কোনটা কোনটা অপশনের মধ্যে কি কি থাকতে পারে। তো সেই জন্য আপনার আলাদা করে কিন্তু এটা চিন্তা করতে হবে না যে এটাকে আমি নিজে এখানে ম্যান দিব নাকি এভরিবডি দিব নাকি এভরিওয়ান দিব, আপনার নিজেকে দিতে হবে না, কিন্তু এটা প্রশ্নকর্তাই বানিয়ে দিবেন। সেক্ষেত্রে বলা হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই কেন? পিপল যে মানুষ যে কথাটা বলে, মানুষ এখানে উহ্য আছে, বাট আপনি যদি বলেন এটাকে অ্যাক্টিভ করে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা কিন্তু কারেক্ট হবে। এখানে পড়ার আলাদা করে কিছু না, এটা বোঝারও আলাদা করে কিছু না, আমি জাস্ট আপনাদেরকে জানাতে যাচ্ছি যে এইটা আসলে কি স্যার, হ্যাঁ আমার কাছে আমি ভূত ভয় পাই, আমি স্যার আপনি কথা বলবেন
আচ্ছা আচ্ছা, ক্যামেরা অফ করবো। আচ্ছা আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, হ্যাঁ? একটু ক্যামেরাটার আমরা একটু কাজ করছি। রয়েছে তাদের, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের সাথে আমি কথা বলে দিচ্ছি এই ফাঁকে। জি, কপিল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, কি অবস্থা, কেমন আছেন? স্যার, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আল্লাহ ভালো রেখেছে আমাকে। গতকালকে তো আপনার সাথে কথা হয়েছিল মনে হয়। তাই? হুম। হ্যাঁ, কোন ব্যাচে ছিলেন আপনি? আমি স্যার মিস্টেক করছি যে আজকে যে আমি এটা জানতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ক্লাস বুঝতে পারছেন? ক্লাস আমি কিছুই আগে করা কিছু বুঝি না, ফার্স্ট থেকে করি নাই তো। আচ্ছা, অর্ধেক থেকে এসেছিলেন? এই জন্য আমি একটু মন দিই, আমি আর না এখনো সমস্যা নেই, আপনি ক্লাসটা শুরু থেকে ভয়েসের ক্লাস একটা সিকোয়েন্স মেনটেন করে করতে হয় তো, আপনি হঠাৎ করে মাঝখান থেকে বুঝবেন না। আমার রুমে বসে করবো, আমি একটু বাইরেই এখন। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে স্যার, ভালো থাকবেন। স্যার, আরেকটা কথা, জি জি বলুন। একটু মাইন্ড করবেন না স্যার, আমরা তো অনেক সময় অনেক ইংরেজি কঠিন শব্দ পড়তে পারি না, এই ব্যাপারে কিছু বলবেন কোনো এক সময়? এই ব্যাপারে বলতে কঠিন শব্দ পড়তে পারেন না, যে এটা একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? অনেক রিডিং আছে মনে করেন, হ্যাঁ ওয়ার্ড আছে, আমরা মনে করেন ভালো করে। ভালো করে বলতে কি, আপনি আহ, যেটা যেইভাবে আপনি পড়ছেন সেইভাবে আসলে উচ্চারণ, মানে ব্রিটিশরা যেভাবে করছে সেভাবেই যে করতে হবে নট নেসেসারি, হ্যাঁ? ব্রিটিশরা যেভাবে করেছে সেভাবেই যে আপনার উচ্চারণটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে সেটা নট নেসেসারি, বাট আপনার উচ্চারণটা যেন আপনার এমোতে এফে, মানে এমওটিএইচইআর যে মাদার, সেটাকে আপনি ফাদার না বলে ফেললেই চলবে। আপনি এর কাছাকাছি যাই বলেন না কেন, উচ্চারণ খুব একটা বেশি এটার ভুল আসলে ধরা হয় না, ঠিক আছে? তারপরে যদি মানে অনেক তো আছে, অনেক তো ইংলিশে মনে করেন কঠিন কঠিন ফেসেস এর মধ্যে কি আছে আমাদের পড়তে তো একটু কষ্ট হয়। আমি মনে করি আমার না, এটা সবারই হয়। সেটা তাহলে গুগল করে একটু ইয়ে করবেন, গুগলে সেই শব্দটা সার্চ দিয়ে তারপরে সেটা দেখবেন আমরা স্পিকিং এর একটা অপশন আছে, ওখান থেকে ওই স্পিকিং এর অপশনতে গিয়ে আপনার মানে ওখানে গুগল অটোমেটিক্যালি বলে দেয় যে এটার উচ্চারণ কি হবে, ঠিক আছে? ঠিক আছে বিকল্প। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে কবিরুদ্দিন, ভালো থাকবেন। এরপরে কে যেন কমেন্ট করেছিল যে কথা আছে, কোয়েশ্চেন আছে, স্কুল লাইফে নাইমা, হ্যাঁ জি নাইমা বলুন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা জি জি হচ্ছে sure. একই প্রশ্নের উত্তর দুই জায়গায় দুই রকম। এখন আসলে এটা কোনটা হবে আমি একটু কনফিউশনে আছি। কোন কোন প্রশ্নের উত্তর একটু বলুন তো আমাকে। স্যার কোশ্চেনটা হচ্ছে হোয়েন আই স দ্য গার্ডেনার হি ড্যাশ এ ট্রি, ঠিক আছে? তো এটার আনসার এক জায়গায় দেওয়া আছে স্যার ওয়াজ কাটিং ডাউন, আরেক জায়গায় দেওয়া আছে কাট ডাউন। এখন আমার কাছে এটা কনফিউশন, দুই জায়গায় দুই ওয়েন রকম ওয়েন দেওয়ার পরে ওয়েন এটা ছিল, ওয়েন ছিল, জি স্যার হোয়েন ছিল। কাটিং ডাউন, কাটিং ডাউন। ওয়েন থাকলে কাটিং, ওনাকে আনমিউট মিউট করে দিয়েছেন কেন? জি আপনি আনমিউট করুন, আপনার কথা শেষ হয়নি হয়তো। আর আপনার ওখানে শব্দ আসছে নাইমা, একটু শব্দটা ইয়ে করবেন। আর আপনি আনমিউট করুন, আপনাকে আবার রিকোয়েস্ট পাঠানো হয়েছে। জি স্যার। আপনার সাউন্ড হচ্ছিল এখানে আর কি, এই জন্য আনমিউট করে দেওয়া হয়েছিল। আপনি বুঝতে পেরেছেন অ্যান্সারটা? ঠিক আছে স্যার ভালো। ওয়াজ ও তো আচ্ছা, আমি আপনার কোয়েশ্চেনটা বুঝেছি। ওয়াজ এর যেটা দেয়া হয়েছে, ওয়েন বা ওয়াইল যদি যুক্ত থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সকে ডিফাইন করা হয়, ঠিক আছে? তাহলে সেটা চলমান কোনো কিছু কিছু মানে চলমান কোনো কিছুকে বোঝানো হয় ওয়েন অথবা ওয়াইল থাকলে। এরপরে আর কোনো কনফিউশনই নাই যে ওয়েন অথবা ওয়াইল যুক্ত অংশে একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর অংশ কন্টিনিউয়াস, একটা অংশ যদি প্রেজেন্ট। লাইট লাইট নাকি বেশি, লাইট বেশি। আচ্ছা, ডিসপ্লে অনেক আলো না, আচ্ছা ঠিক করছি আমরা ব্যাপারটা। স্যার আমার কাছে মনে হয় ভয়েস খুব কঠিন লাগতো, কিন্তু আজকে অনেক সহজ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত সহজ করে বোঝানোর জন্য। জি স্যার, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, এখন নাকি ঠিক আছে? এখন ঠিক আছে কি?
ভয়েসের রাজা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ পারবেন। আচ্ছা ঠিক আছে, এই আপনারা এই সব করতে করতে ক্লাস সময় শেষ হয়ে যাবে। আলো দেখতে পাচ্ছেন তো? তাহলে ঠিক আছে, দেখতে পারলেই ঠিক আছে। এবার আসেন আমরা তাহলে এই জিনিসটা বুঝলাম যে বাক্যের একটা সাবজেক্ট যদি না দেয়া থাকে, ওয়াজ কাটিং ডাউন, নাইমা ওয়াজ কাটিং ডাউন হবে, আর কোনো কনফিউশনই নেই, এটা ওয়াজ কাটিং ডাউন হবে, ঠিক আছে। এবার যদি দেখি আপনার বাক্যে ক্রিয়ার কর্তা না দেয়া থাকলে, এবার এবার কিছু কিছু জায়গা আছে যে যদি বলা হয় কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওই যে হু থাকলে বাই হুম হয়, সেটা একটা জায়গা আছে যেখানে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে বলেছিলাম পরে। এখন সেই সেন্টেন্স ভেদে কিছু কিছু জায়গা আমরা কাজ করব। সেই জায়গাগুলো কি কি দেখেন, বলা হচ্ছে বাই হুম প্লাস অক্সিলারি প্লাস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ দেখেন না নাকি আপনার নেটওয়ার্কের সমস্যা হতে পারে স্যার। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে যখন হু থাকবে, হু থাকলে একটা সেন্টেন্সে কি বলে অ্যাক্টিভ ভয়েসে হু থাকলে প্যাসিভ ভয়েসে গিয়ে আপনার বাই হুম লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যদি হুম থাকে প্যাসিভ ভয়েসে হু লিখতে হবে। এই জায়গাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আর এই জায়গায় ভয়েসে আটকানোর সমস্যা মানে আটকানো হওয়া মানে আটকানো উচিত না আপনার। এবার দেখেন তো টেকনিক দিয়ে হয় নাকি, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এরপরে যে প্যাসিভটা দেখছেন সেটা কি টেকনিক দিয়ে হয়? কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা ফারজানা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারজানা কেমন আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি আল্লাহ ভালো রেখেছে। স্যার বলুন, এটা এটা কি হয়? হয়তো স্যার টেকনিক দিয়ে। হয় কিভাবে হয় বলুন তো একটু আমাকে। জানা অতিরিক্ত কথাটা কি দেখছেন আপনি? এই স্যার এখানে হোম ডু ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না না আর সেটা না, বাই হুম, আমি তো উপরেরটার কথা বলছি। স্যার বিন বিন হচ্ছে অতিরিক্ত কথা। হুম ডু ইউ ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব ইজ বসালাম অতিরিক্ত কথা হিসেবে হয়। তার মানে টেকনিক দিয়েও হয়। আমরা যদি শুধু মাথায় রাখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে সরি মানে হু থাকলে বাই হুম হয়, হুম থাকলে হু হয়, এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের কাজটা হয়ে যায়। বাট স্টিল আপনারা এই স্ট্রাকচার দুটো লিখে নিন যে বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, তারপরে কি কোয়েশ্চেন মার্ক এই জায়গাটা, এবং হুম, হুম থাকলে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, এই দুটো জায়গায় একটু লিখে ফেলেন। চারটা অপশনে হুম দ্বারা শুরু হলো, ওই যে টেকনিক দ্বারা চিনবেন। এখানে ভয়েস আর কিচ্ছু না, এখানে চারটা অপশন দিয়ে আপনাকে কনফিউজ ভয়েসের জীবনেও করতে পারবে না তারা। একটা না একটা মানে মানে একটা না একটা জায়গার মধ্যে আপনি দেখবেনই সবকিছু মিলে যাচ্ছে, হয় সেন্টেন্স মিলছে না, নয়তো এমন শব্দের সাথে এমন শব্দ দিয়েছে যেটা আসলে কোনোভাবেই হওয়া উচিত না। তো সেজন্য আপনি খুব স্পষ্টতই বুঝে যাবেন। ডান, একজনের হয়ে আর সবাই। স্যার বিনটা গ্লাসের পরে কেন বসলো? ওই যে সাবজেক্ট আছে, বাই হুমের পরে তো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, নয়তো তো এটা ইয়ে হতো না, বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট তারপরে বিন, নয়তো এটা তো আপনার কোয়েশ্চেন মার্ক হতো না, নয়তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো না। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো সাবজেক্টটা তো অক্সিলারি ভার্বের পরে বসে না, তাই না? ওকে ডান। এবার যদি দেখি few words and their uses in voice, for example imperative sentence এ যদি ডু দা ওয়ার্ক থাকে, মানে ইম্পারেটিভ সেন্টেন্স কি যে আপনার কোনো একটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এই জাতীয় কাজগুলো যদি বোঝানো হয় কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় প্যাসিভ করার সময় যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে লেট দ্বারা শুরু হবে, যেমন ডু দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি ডান। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় লেট দ্বারা শুরু হয়। টেকনিক দিয়ে দেখেন তো হয়, আপনি লেট ধরেন জানেন, এখন লেট জানলেও দেখেন তো টেকনিকটা কি হয়, আমাকে কি বলবেন? এটা আমাকে হয় বলবেন। স্যার। হয়, এটা কে আছেন এখন? আমি ফারজানা।
ও আচ্ছা, ফারজানা না, আপনাকে মিউট করা হয়নি। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আরেকজনকে দেখি। ওকে, ভেরি গুড। এরপরে যদি দেখি, লেট দ্য ওয়ার্ক বি ডান, এটাও হয়ে যাচ্ছে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে লেট বসে এবং বি কথাটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়াও বসতে পারে। বি কথাটা কি, ওই যে টেকনিক্যালি অতিরিক্ত কথা, ঠিক আছে, অতিরিক্ত কথা কিন্তু টেকনিক্যালি মানে টেকনিক যেটা আমরা শিখেছি সেই টেকনিক দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন আরো কিছু জায়গা আমরা এখন কোয়েশ্চেন সলভের মাধ্যমে দেখে নিব যে আমরা কতটুকু পারি। এবার যারা আপনারা হ্যান্ড রেজ, সবার হাত নামিয়ে দেন, সবার হাত নামিয়ে দেন। যারা কোয়েশ্চেন সলভ করেছেন এতক্ষণ তারা তো পেরেছেনই, বাট আমরা আবার রিক্যাপ করব। এবার আমরা একটা কোয়েশ্চেনও মিস করব না, এবার সবগুলো কোয়েশ্চেন আমরা পারবো, দেখবেন, ঠিক আছে। আমরা একটা একটা করে আবার কোয়েশ্চেন সলভে যাচ্ছি। বলেন তো এটা কি হবে? শি প্লেড অন দ্য ফ্লুট, সালমা আক্তার, জি আনমিউট করে দেন। সালমা আক্তার ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। জি বলুন এটা কি হবে? She played on the flute. তো past indefinite tense এ আছে। তাহলে তাহলে the flute was played on by she. বাই শি তো অপশনই নাই। ও বাই হার সরি, অবজেক্টিভ by ফর্ম হবে না her. স্যার, অবজেক্টিভ হ্যাঁ, ফর্ম হ্যাঁ, হবে by তো। her. হ্যাঁ বাই হার, তাহলে অ্যান্সার হয়ে যায় বি, তাই তো। এরপরে হ্যাঁ বি। আই নো হিম, ভেরি গুড। এরপরে সালমা আক্তারের পরে কি আছেন? ফুয়াদ হাসান। হ্যাঁ আগে করেছেন তো, কিন্তু যারা করেনি তারা অনেকে আছে। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। স্যার, হি ইজ নন টু মি, ননের পর টু নোন বসে। টু মি, নোনের পরে টু বসে, এই হলো জায়গাটা। কিন্তু এটা কেন হয়েছে এটা বলেন তো, এটা কেন হয়েছে? স্যার আমি ভার্বে, স্যার স্যার এখানে আই নো হিম, হ্যাঁ তাহলে হি ইজ নন টু মি, হি ওয়াজ হবে না স্যার, ইজ হবে। আচ্ছা, কিন্তু এটা এটা তাহলে অ্যান্সার কেন হলো? কেন অ্যান্সারটা স্যার হলো? এখানে ভার্বের নো ভার্বটা ভি1, আপনার হয়নি, কাজেই আপনার স্যার অ্যান্সার হয়নি। তার স্যার আমি পাশে আপনার একটা টেকনিক ফলো করছি স্যার। না, টেকনিক তো ফলো করেছেন কিন্তু আপনার অ্যান্সার হয়নি, যে এখানে এটা কেন অ্যান্সার হলো? ফুয়াদ হাসান থাকবেন, ফুয়াদ হাসান থাকবেন, তার পাশে জিহান আছেন। আপনি বলেন তো স্যার, এটা কেন অ্যান্সার হলো হি ওয়াজ নোন টু মি? স্যার ইজ আছে। হি ওয়াজ তো এখানে অ্যান্সার। জিহান আপনার কথা এখনো আমি শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। আচ্ছা এরপরে সুমি আফরোজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন এটা কেন এখানে অ্যান্সার আছে? স্যার। এখানে তো এটা তো প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, তো নো তো হ্যাঁ প্রেজেন্ট ফর্ম দেয়া। তো এখানে তো হিমটা তো সাবজেক্ট হয়ে যাবে, হি হবে। প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের অক্সিলারি ভার্ব হয় এম অথবা ইজ অথবা আর, তো এই জন্য এখানে ইজ হবে। হ্যাঁ, কিন্তু ওয়াজ কেন আছে এখানে বলেন তো, ওয়াজ কেন অ্যান্সার দেয়া? হি ওয়াজ নোন টু মি, হ্যাঁ ওয়াজটা তো পাস্ট, মানে এটা নো, তারপর হচ্ছে নিউ, তারপর হচ্ছে নোন। আচ্ছা, যেহেতু স্যার এটা আমাদের নোন টু মি, এটা কেন ওয়াজ হবে সেটা জি কেন ওয়াজ হবে সেটা। আহ, কেন ওয়াজ হবে সেটা আপনাদের আপনাদের আসলে কি যে কোনটা করা তো উচিত পাস্ট আপনাদের, পার্টিসিপল ফর্ম। আপনাদের আপনাদের এত করে বোঝাচ্ছি যে কনফিডেন্স আনতে হবে একটা জায়গায়। আপনারা যেটা জানেন এটা সঠিক, অন্য জি কোনো বইতেও ভুল থাকতে পারে, এখানে অ্যানিমেশনের ভুল হয়েছে, জি স্যার, এই জন্যই অ্যানিমেশনের তো ভুল। আপনাদের বলতেছি। কনফিডেন্স কেন থাকবে না যে স্যার এটা ভুল, এটা অ্যানিমেশনের জি ভুল স্যার, আমি যেটা জানি সেটা কারেক্ট, তাই না? জি জি জি। কনফিডেন্স থাকতে হবে, এখানে ওয়াজ হওয়ার কোনো চান্সই নাই এটা। না ওয়াজ হবে না, কখনোই ওয়াজ হবে না, এখানে এক্স্যাক্টলি, ইজ সেই হবে। কনফিডেন্সটা হি থাকতে হবে। ইজ নোন টু মি হবে। এই কনফিডেন্সটা থাকলে আপনারা বইয়ের ভুলও ধরতে পারবেন, ঠিক আছে? জি তুমি স্যার, বুঝলেন? জি ফুয়াদ হাসান অবশ্যই। বুঝেছেন? জি স্যার, অসংখ্য নেক্সট টাইম ধন্যবাদ স্যার, ইনশাআল্লাহ হবে হেল্প না করলেন এরকম জন্য। আর। আপনাদেরকেও ধন্যবাদ। ঠিক আছে, ইয়ে করে দেন। নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আসেন, এরপরে আসি, হু উইল ডু দা ওয়ার্ক, এটা না পারার কোনো কারণ নাই। এরপরে কি আছেন? তন্নি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তন্নি ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন জি স্যার? আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন বলুন এটা কি হবে? স্যার বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। বাই হুম উইল দা ওয়ার্ক বি ডান।
তার মানে সেটা হয়ে যায় বাই হুম। এই যে হু থাকলে বাই হুম হয়ে যায়, এতটুকু দেখলেই তো আমার হয়ে যায়, আর তো কোনো কিছু না, জি তাই না? স্যার। আর কোনো কিছু কি আমার খেয়াল করতে হয়? টেকনিক দিয়ে কি হয় তন্নি, বলেন তো আমাকে। স্যার টেকনিক দেওয়া হয়, কারণ আমাদের ওই যে বিটায় অতিরিক্ত যোগ হয়েছে হুম, স্যার। শুধু বিটা অতিরিক্ত যোগ হয়েছে, তার মানে টেকনিক দিয়েও কিন্তু আমরা অ্যান্সারটা করতে পারছি। কেমন লাগলো তন্নি টেকনিক? খুব ভালো হয়েছে স্যার, আগে তো ভয়েস ভয় পাইতাম, এখন মানে অল্পতেই পারবো স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক আছে। এবার আমরা তারপরেরটা দেখি। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। স্যার আমি অ্যান্সার ভুল করতে চাই। হ্যাঁ জিহান, জিহান আপনার ইয়েটা সমস্যা হয়েছে। আজকে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার হয়তো বা মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম। আমি যখনই আপনার সাথে কথা বলতে যাই তখনই আপনি কথা বলছেন আমি বুঝি, কিন্তু আপনার সাউন্ড আসছে না। জি লিপি বলুন, এটা কি হবে? স্যার এটা এটা হবে হলো দ্য ব্রেভ ইজ ফেভারেট বাই ফরচুন, এ নাম্বার হবে স্যার। দ্য ব্রেভ ইজ ফেভার্ড বাই দ্য ফরচুন, ভেরি গুড। কিন্তু এই জায়গায় একটা জিনিস আমরা জানা উচিত আমাদের, যে যখন কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ আছে, যেমন দ্য ব্রেভ, দ্য পুর, দ্য ভার্চুয়াস, দ্য পায়াস, এগুলো থাকলে তারপর ভার্ব এর প্লুরাল ফর্ম বসে। ওনাকে আনমিউট করবেন না। এটা লিখেছেন আপনি লিপি? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা যদি লিখেন তাহলে এবার বলেন এটা কি হবে? দ্য ব্রেভ আর ফেভারেট বাই ফরচুন হবে দ্য স্যার। ব্রেভ আর ফেভার্ড বাই দ্য ফরচুন, তার মানে কি ইজ হয়েছে, ইজ হয়নি কেন? আপনার অ্যান্সারটা হয়নি কেন বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে ভেরি পেরেছি। গুড, মনে থাকবে জি স্যার, মনে থাকবে। ইনশাআল্লাহ। এরপরে যদি যাই আমরা, উই ডু নট লাইক আইডল পিপল। আচ্ছা লেখাটা আবার দেখাবো না। আচ্ছা এটা এটা একটু লিখে ফেলেন তাহলে। এই স্ক্রিন লাফাচ্ছে কেন? একটু কি করবেন, স্ক্রিনটা লাফানো বন্ধ করতে হবে। হ্যাঁ না বলছে, আমাকে বললো তো। হুম। এটা কেন ঠিক মানে এটা ভালোই তো চলছিল, দরকার ছিল না তো। এটার বাংলা কি, কোনটার বাংলা স্যার? ফরচুন ফেভার্স দ্য ব্রেভ মানে আহ যে ভাগ্য আছে, ভাগ্য সাহসীদের জন্য সুপ্রসন্ন হয়, মানে সাহসীদেরকে। আচ্ছা কি এটার বাংলা উই ডু নট লাইক আইডল পিপল, মানে আমরা অলসদের অপছন্দ করি। স্যার হ্যান্ড রেজ করবো না। আচ্ছা চাঁদনি মোস্তফা, আপনি হ্যান্ড রেজ করে মনে হয় নামিয়ে ফেলেন, এই জন্য আপনাকে পাই না। দাঁড়ান এবার আমি খুঁজে বের করছি। আপনার তো হ্যান্ডই আমি পাচ্ছি না খুঁজে। চাঁদনি আবার হ্যান্ড রেজ করেন তো, দেখি আপনার হাত কোথায় আছে। আমার অনেক স্টুডেন্টরা না সিরিয়ালে আছেন, তো এই জন্য আসলে। আর আপনারা যারা কথা বলতে পারেন না তাদের একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয় কি, আপনারা হাত তুলেন তারপর আবার নামিয়ে ফেলেন, এটা হচ্ছে ঝামেলা। যারা হাত তুলে না নামায় তাদেরই কিন্তু সিরিয়ালে কথা বলা হয়। জি চাঁদনি মোস্তফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দুঃখ পেয়ে যাচ্ছিলেন। জি স্যার, কত আর হাত উঠায় রাখবো, হাতে ব্যথা হয়ে গেছে। সর্বনাশ। জি বলুন, এটার অ্যান্সার কি হবে বলুন? We do not like idea people. Idea people are এইটা হবে? স্যার না স্যার, হবে না এটা? এটা সাইডে এটা বাদ। এটা ডি হবে? নাম্বার people are not like us, না স্যার এটাও হবে না। এটাও হবে না, এটা হবে? Like
আর not অর্থটা খেয়াল করে দেখুন তো কি আসে অর্থ। we we do not like ideal people মানে আমরা আইডিয়াল পিপলদের পছন্দ করি না, এটার অর্থ কি আসে? আইডিয়াল we পিপলরা আমাদের পছন্দ করে না, তো এটা কি হয়? না এটাও তো স্যার অ্যান্সার হয় না, তার মানে অ্যান্সার কি? স্যার এ এ অ্যান্সার, ভেরি গুড। আপনাকে গুড কেন বললাম, অ্যান্সার তো আমি বললাম এটা রে, আপনি তো বলেন নাই। বুঝতে না পেরেছেন? স্যার আমি তো মানে কোনটা হবে না এটা তো আমি আইডেন্টিফাই করলাম স্যার। আপনি আইডেন্টিফাই আমি করেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তাহলে আপনি গুড। ঠিক আছে, স্যার আপনার গুড ফিরাই দিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমিও গুড, আপনি ভেরি গুড, আমি তাহলে অল্প একটু গুড, ঠিক আছে। স্যার আপনি ভেরি ভেরি গুড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যাই আমরা, হি টুক মি দেয়ার, এটা তারপরে কে বলবেন? উই আচ্ছা আচ্ছা, না আপনি না চাঁদনি, আপনি বলেছেন। এবার আমরা দেখি আরো যাদের সাথে কথা হয়নি আজকে তাদের মধ্যে থেকে খোঁজার চেষ্টা করি। শাকিল সাহেব, শাকিল বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শাকিল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। শাকিল বলুন, এটা কি হবে? হি টুক মি দেয়ার টেন্স। আপনি অ্যান্সার পারবেন আমি জানি, বাট একটু এক্সপ্লেইন করবেন যাতে সবার রিভিশন হয়ে যায়। সেটা এ নাম্বার হবে। এ নাম্বার হবে। হাই কি বল? জি স্যার, এখানে এ নাম্বার হবে কারণ হি টুক মি দেয়ার এখানে আসলে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কারণে যেহেতু মি অবজেক্ট আছে, সাবজেক্ট হবে আই, সাথে অক্সিলারি ভার্ব ওয়াজ। পরে টু কেন হবে? স্যার ভুল হয়েছে স্যার, ডি নাম্বার হবে স্যার। আমি বললাম ডি নাম্বার জি হবে। স্যার, জি স্যার, ওখানে টু ভুল আছে। টু আয়ের ভুল পরে আছে। অক্সিলারি ভার্ব ওয়াজ, হ্যাঁ তারপরে টুক এর পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন, হ্যাঁ, তারপর দেয়ার বাই হিম। দেয়ার বাই হিম। সেক্ষেত্রে আমরা জি স্যার। প্রথমে দেখবো ওয়াজ, সবগুলোতেই ওয়াজ আছে, তাহলে একটা একটা করে বাদ দিব। ট্রাইং হবে না, টু ইনফিনিটিভ হবে না, তার মানে অ্যান্সার এটা। ঠিক আছে, একটু খেয়াল করে জি যদি স্যার। আমরা করি এখান থেকে আর ভুল হওয়ার সুযোগ কম। এরপরে যাই, সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য wounded ম্যান, এটা আমাকে বলবেন। তারপরে কে? এটা আমাকে বলবেন আচ্ছা গ্যালারি মোডে গেলে তো অনেকে তো হাত তুলে রেখেছেন আসলে, আনফরচুনেটলি সবার সাথে। জি ওনার নাম কি? ওই যে সারবিন, সারবিন ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার কি আপনি বলুন? কেমন আছেন? জি আল্লাহ ভালো রেখেছে স্যার। স্যার এটা হবে দ্য ওয়ান্টেড ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন। আচ্ছা, দ্য wounded ম্যান ওয়াজ বিং হেল্পড বাই সাম চিলড্রেন, ঠিক আছে, ভেরি গুড। তার মানে অ্যান্সার হয়েছে আপনার। আচ্ছা একজন বললেন কি যেন, জিপসি, যে কয়েকটা স্যার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলো আসলে হয় কি, চাকরি পরীক্ষার মধ্যে ব্যতিক্রম গুলো সচরাচর আসে না। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি ততটুকু আমি চাই না যে সবাই গুলিয়ে ফেলুক, ঠিক আছে। তো সেজন্য আপনারা যেটা ইম্পর্টেন্ট সেটা বুঝুন, সেটা বোঝার চেষ্টা করুন। ব্যতিক্রম গুলো ওই যে থাকে না যে আই হ্যাভ এ ক্যাট ইজ হ্যাভিং হ্যাড বাই মি, এইগুলো চাকরি পরীক্ষা আসে না। এগুলো হচ্ছে আপনি শুধু মজা করতে আপনি পড়তে পারেন, কিন্তু চাকরি পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এরপরে যদি আমি বলি, তারপরে আছে কি, আই হ্যাড রিটেন দ্য লেটার, এটা তো আপনারা দেখেই ফেলেন। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ইয়ে আছে, মডেল অক্সিলারি আছে, বি যুক্ত হবে, তাই তো। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি। আই শ্যাল বি টিচিং হিম, বিং যুক্ত হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট প্যাসিভ ফর্ম, এটা কি বলবেন? দেখি একটু গ্যালারিতে চাই। এটা আমাকে বলবেন আকলিমা খাতুন, আকলিমা খাতুন বলবেন এটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন জি স্যার? আল্লাহ ভালো রেখেছে স্যার। বলুন এটা কি হবে? স্যার ইট ইজ ডান মাস্ট বাই মি। ইট ইজ ডান মাস্ট বাই মি, আই মাস্ট ডু ইট। ইট মাস্ট বি ডান বাই মি কেন হলো না? ডি নাম্বার কেন হলো? স্যার এটা কারেক্ট প্যাসিভ ফর্ম। মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়? মাস্ট যে একটা মডেল অক্সিলারি, মনে আছে? জি স্যার। মাস্ট মডেল অক্সিলারি হলে মডেল অক্সিলারির পরে একটা বি যুক্ত হয়, মনে আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে। জি স্যার। এখানে কি মাস্টের পরে বি আছে? না। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বার। কোনটা হবে? স্যার বি। হ্যাঁ, বিফোর বলের বি, তাই তো। জি স্যার।
তার মানে বি হবে। আমি আবার শুনতেছি আপনাকে, পুরোটা আমি শেষ করলাম, আপনি বলেন অ্যান্সার হবে স্যার ডি। পুরোটা বুঝে শেষ করলাম, পরে বলে অ্যান্সার আবার ডি হয় কেমনে? অ্যান্সার হবে বি, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে যদি বলি দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, এটা কি বলবেন? এটা বলবেন নাসিমা আক্তার। নাসিমা আক্তার শুনতে পাচ্ছেন? আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি আনমিউট করে তারপরে কথা বলতে হবে, হ্যাঁ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন এটা কি হবে? দ্য কাউ গিভস আস মিল্ক, মিল্ক ইজ টেন্স। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। মিল্ক ইজ গিভেন টু আস বাই দ্য কাউ। টেন্স প্রথমে খেয়াল করেছেন, তার মানে কি প্রথমে টেন্স আমরা কোনটা দেখলাম? মানে কি বলে, ইজ খুঁজবো, তাই তো? ইজ খুঁজতে গেলে এটাও কিন্তু প্রেজেন্টে, তার মানে বাদ গেল এটা। এটা হবে না কেন? কন্টিনিউয়াসে আছে। এটা হবে না কেন? কন্টিনিউয়াসে আছে। তার মানে কি প্রেজেন্টে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিটে, এটাই হয়, অ্যান্সার হয়ে যায় সি, তাই তো? এরপরে যদি যাই আমরা, হু ক্যান ডু ইট, সব জায়গায় কিন্তু ইয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা স্যার মজা করতে বলি না, ব্যতিক্রম একটু করে বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যতিক্রম তাহলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা এটা কে বলবেন তাহলে? এটা নাজমা আক্তার বলুন। নাজমা আক্তার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? জি আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন। স্যার এটা হবে বি নাম্বার, বাই হোম, সরি স্যার এটা হবে এ নাম্বার, বাই হোম ইট ক্যান বি ডান। তাই? এটা কিভাবে বুঝলেন বাই হুম ইট ক্যান বি ডান? স্যার এটা মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসবে। মডেল অক্সিলারি ভার্বের পরে বি বসবে, তার মানে কি বাই হুম তো 4 জায়গায় আছে, তাই না? বাই হুম 4 জায়গায় আছে, এরপরে কি মডেল অক্সিলারি খুঁজবো আমরা। ক্যান বি, এটা একটা অ্যান্সার, আবার এটা একটা অ্যান্সার। আপনি কোনটা বলেছেন, এ না ডি? আপনি কোথায়? স্যার আপনি এটা এ বলেছিলেন স্যার না, কিন্তু মডেল অক্সিলারির পরে কি ক্যান ইট বি ডান হতে পারে না? এটাও তো বি আছে। এখানে এটা আছে। হ্যাঁ স্যার আমি বলতেছি। এ বলতেছেন কেন, মানে স্ট্রাকচারটা কি মনে আছে? আচ্ছা, ওনার অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা নাজমা আক্তার, আপনার একটু সাউন্ড হচ্ছে আর কি, সেজন্য মিউট করে দিতে হয়েছে। তো সেই জন্য আপনি যদি বলেন বাই হুম ইট ক্যান বি ডান বা বাই হুম ক্যান ইট বি ডান, এই দুটো নিয়ে কিন্তু কনফিউশন হতে পারে। বাকি দুটো আমরা কি কি করতে পারি? বাকি দুটো আমরা একসাথেই কিন্তু বাদ দিয়ে দিতে পারি। বাই হুম ইট ক্যান বি ডান, বাই হুম ক্যান ইট বি ডান, বাই হুম ক্যান ইট বি ডিড। আচ্ছা ডিড এটা তো হবেই না, এটা অ্যান্সার হবে না। ডিড আছে, এটা অ্যান্সার হবে না। ঝামেলা হতে পারে এটা এবং এটা নিয়ে, তাই তো? বাই হুম ইট ক্যান বি ডান, বাই হুম ক্যান ইট বি ডান, সেই জায়গার মধ্যে যদি আমরা অ্যান্সার বলি, অ্যান্সারটা হয়ে যায় বি। কারণ কোয়েশ্চেন মার্ক যদি রাখতে চাই আমরা, একটা সাবজেক্ট কিন্তু আগে বসে। ওই যে মনে আছে যে মানে কোয়েশ্চেন যে আছে, মানে অক্সিলারি ভার্বের পরে একটা সাবজেক্ট বসে, তারপরে কিন্তু বিটা যুক্ত হয়। সেজন্য পরে হয়ে যায় কি বাই হুম ইট ক্যান বি, মানে ক্যান ইট বি ডান, সেটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ইয়ে তো হবেই, বি তো হবেই, বাট তার আগে একটা সাবজেক্ট বসে নিবে, ঠিক আছে? এরপরে যদি বলি হু উইল ডু দা ওয়ার্ক, এটা তো আমরা মাত্র করলাম। ডু নট হেট দ্য পুর, খেয়াল করবেন সেন্টেন্সটা খেয়াল করবেন, সেন্টেন্সটা খেয়াল করে একটু বলবেন। হ্যান্ড রেজ করেন তো। আচ্ছা যিনি, আচ্ছা দুয়া, এই নিচে তো অনেক কমেন্ট জমে গিয়েছে, এটা তো আমরা দেখিনি এতক্ষণ। আচ্ছা দুয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? জি স্যার, জি আল্লাহ ভালো রেখেছে স্যার, বলুন। এটা এটা কি হবে অ্যান্সার?
স্যার এটা বি হবে মেবি এটা বি হবে। লেট হয়, লেট লেট হয় যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে জানি। সেন্টেন্স লেট লেট হুম, তো হবেই। লেট দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হইছে নট টু বি হেটেড। আচ্ছা, কিন্তু কি বলে লেট মানে যদি ডু নট থাকে তাহলে কিন্তু লেট নট হয় সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে। লেট নট হয়, লেট এর পাশেই নটটা একসাথে হয়ে যায়, ঠিক আছে? সেজন্য ডু নট এর জায়গায় হয়ে যায় লেট নট, এবং লেট নট দ্য পুর বি হেটেড, এটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে? এরপরে যদি যায় আর কোয়েশ্চেন আছে, একটা কোয়েশ্চেন কি যেন ছিল, কি যেন একটা সলভ করার কথা বললো, এটা একটু দেখি। স্যার ভয়েসটা অ্যান্সার খুঁজে পাচ্ছি না স্যার, আমার সাথে একদিনও কথা বল, আচ্ছা হ্যাঁ কথা বলছি স্যার, আমরা একটা সলভ করে নেই। সেটা কি, it is impossible to do this. It is impossible to do this. এটা কোন টেন্সে আছে বলুন তো? এটা কোন স্যার টেন্সে প্রেজেন্ট আছে? হুম, স্যার। এটা কি জি ব্যতিক্রম স্যার লাগছে আপনাদের কাছে? না স্যার, এটা তো প্রেজেন্টেই আছে, বুঝেই তো যায় ইজ। হুম, কি বলবো স্যার দুয়া। আচ্ছা আচ্ছা, না না সেটা অনেক বড় লিখেছে তো, আমি আসলে পড়ে পড়ে শেষ করতে, আচ্ছা ওনাকে আনমিউট করে দেন, ওনার সাথে কথাই বলি। আচ্ছা ঠিক আছে, তো যেটা বললাম যে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা কি আপনার যদি আমি করতে যাই এটাতে কিভাবে করা যায় বলেন তো? আমি কি করব, টেন্সে আছে কি, টেন্সটা কি আছে, ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ? তাহলে ডেফিনিট হবে। অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তাই তো? দিস জি স্যার। ইজ ইম্পসিবল টু বি ডান। আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখলাম, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখে আমি যখন বলছি দিস, অবজেক্ট আনলাম সামনে, সাবজেক্ট আনলাম, কি বলে যে সাবজেক্টিভের অবজেক্টিভ, সরি অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আনলাম, দিস সাবজেক্ট ইজ অবজেক্ট। ইম্পসিবল টু বি ডান। এখানে কি জি পয়েন্টটা স্যার। হচ্ছে ডান, কি পয়েন্টটা হচ্ছে জি মেইন স্যার। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যে আমি খুঁজে বের করছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেজন্য এটা হয়ে যায় অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো, দিস ইজ ইম্পসিবল টু বি ডান, বা ইট ইজ ইম্পসিবল টু বি ডানও যদি বলেন তাও কিন্তু হয়ে যায়। ইট ইজ ইম্পসিবল টু বি ডান যদি আপনি সেন্টেন্সটাকে বলেন যে এটাকে করা অসম্ভব প্রায় এরকম মনে হয়, তো এই জাতীয় কথাগুলোকে অবজেক্টিভকে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভকে অবজেক্টিভ ফর্ম আপনি ইচ্ছা করলেই নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? জি লাবণ্য বলুন স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি অনেক বড় লেখা লিখেছেন তো আসলে পড়তে গিয়ে একটু সমস্যা হয়ে যেত, অনেক সময় লাগবে, বলুন স্যার কি না স্যার, স্যার আপনি তো দেখি সবসময় কয়েকজনকেই মানে শুধু ও কয়েকজনের সাথে কথা বলেন, বেসিক্যালি এই যে পলি, রেক্সোনা, তারপরে দোহা, এদের তো নাম তো মুখস্থই হয়ে গেছে। ওনারা কিন্তু ওনারা হাত আমি নামায় না তো। আমি তো মনে হয় সবসময় 200 নম্বর স্টুডেন্টের লাস্ট নাম্বারই সবসময় থাকি। মানে আমি নাই মনে হয় যে আমার একসময় মনে হয় যে আমি মনে হয় রেকর্ড ক্লাস করতেছি। আচ্ছা এমনিতেই আচ্ছা, কিছু পারি না। প্রতিদিন যে এক্সাম দিই, হাইস্ট আমি কত পাইছি জানেন? জি 10 কত পাইছি আমি হাইস্ট। কত কত মানে পেয়েছেন? আমার 10, 10 পাইছি। মানে 10 আমি এত 10 খুশি হয়েছি। আমি আচ্ছা আচ্ছা, নিজেও জানি না আমি কিভাবে করবো। না না স্যার এরপর ইনশাল্লাহ পারবেন, একটু একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। মনে হয় যে জং পড়ে গেছে মাথায়। না না একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো করবেন। আর সেটা সমস্যা না, বাট আমি যেটা বলছি যে আপনার হ্যান্ড মানে যাদের প্রতিনিয়ত আপনারা যারা বলছেন যে স্যার যারা অ্যান্সার করছে তারাই অ্যান্সার করছে, এটা অ্যান্সার করতে পারছে এই কারণে যে তারা একটু বুদ্ধিমান আছে। আপনারা ধরেন একটু বুদ্ধিমান না, মানে বুদ্ধিমানই আমি বলবো, কারণ তারা জানে যে হাত তুলে রাখলে আমি যখন একটা সিরিয়ালে যাই প্রথমে একজনকে ধরবো, তারপরের জন যিনি আছেন তাকেই কিন্তু ধরা হয়। তো সেজন্য আপনার মানে ওই সিরিয়ালটা মেনটেন করা হয় যে আপনারা কোয়েশ্চেন শেষ হয়ে গিয়েছে, চিন্তা করে যে স্যার নতুন কোয়েশ্চেন করলে আমি কি পারবো নাকি না পারবো, হাত মানে নামিয়ে দেই। তো এই যে হ্যান্ডটা নামিয়ে দেন, এরপরে দেখা যায় যে ওনাদেরই হাত থাকে, ওনাদের সাথেই কথা হয়, ঠিক আছে? এই আর কি সমস্যাটা, এছাড়া আর কোনো কিছু না।
তো ওভারঅল এই ছিল আজকের ক্লাস। জি লাবণ্য, আর কিছু বলতেন? আচ্ছা, ক্লাস কি বুঝেছেন? বুঝছি স্যার। জি, বুঝছেন মানে আপনার কাছে কেমন কেমন যেন কঠিন কঠিন মনে হচ্ছে, কি সহজ লাগেনি ভয়েসটা যতটুকু না স্যার, সচরাচর আসার মতো? আপনি অনেক ভালো বুঝান। আচ্ছা আচ্ছা, আপনার না আমি তো বোঝানো চেষ্টা কিন্তু করি। আমি এর এমন মধ্যেও জবাব দেখি নাই এর যে এত মধ্যেও সুন্দর করে কেউ বুঝায়। না না এর মধ্যেও থাকে, এর মধ্যেও আপনার অনেক ইস্যু থাকে যে আপনার এক একজনের এক এক রকম করে আপনার কি বলে যে বোঝার না হয়তো স্যার, বা মানে আমি ক্যাটাগরি। এখন ওই যে মাস্টার্স করতেছি, মানে অ্যাকাউন্টিং উপর মাস্টার্স করতেছি, কিন্তু এত বছরে আমি ফার্স্ট আপনাকেই দেখছি, মানে ইংলিশ টিচার আপনাকেই দেখছি, যে আপনি মানে এই বয়সে এসে মানে যতটুকু বুঝতেছি আমার মনে হয় যে আমার বাসায় 2জন টিচার রাখছিলাম। এ বয়সে আমার মনে হয় যে আমি এরকম টিচার জীবনে দেখি নাই। মানে আমার ইংলিশ এরকম লেকচার থেকে শুরু করে মানে মানে ওরা ছিল, পড়াইছে, মানে যথেষ্ট কেয়ারফুলি পড়াইছে, কিন্তু এত সুন্দর করে বোঝানোর যে টেকনিক, এটা আমি দেখি নাই আসলে থ্যাংক কখনো। ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে অনেক বড় কমপ্লিমেন্ট আপনি দিয়েছেন। এতটাও ডিজার্ভ করি না, বাট আমি চেষ্টা করি যে আপনাদের কিভাবে বোঝানো যায় সহজ করে সেটাই আসলে বোঝানোর জন্য। আর এই জায়গার মধ্যে দেখা গিয়েছে যে আমাদের এই জায়গায় আরেকটা সুবিধা আছে, সেই সুবিধাটা হচ্ছে যে আপনার আমরা যারা পড়ছি মানে একটু আমি স্পেশালি সেটা চেষ্টা করি যেটা আপনার আসলে কাজে লাগার মতো পড়া, সেই পড়াটা একটু পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? তো যেটা আননেসেসারি আপনার অনেক কিছু থাকে না যে অনেক আমি বাড়াতে পারি, আমার কমফোর্ট জোনে নিয়ে যেতে পারি। আমার কাছে মনে হয় যে আপনার কমফোর্ট জোনে, আমার কমফোর্ট জোনে আপনাকে ঘুরিয়ে শুধু শুধু সময় নষ্ট করার জন্য ক্লাসের 2 ঘন্টা সময় না। তো এই জন্য যতটুকু পড়াই ততটুকু চেষ্টা করি যে আমি যেন এটা আপনার কাজে লাগে, ঠিক আছে? জি, কি প্রিয়াঙ্কা পল? জি প্রিয়াঙ্কা বলুন স্যার। স্যার ভালো আছেন? নমস্কার, ভালো নমস্কার, আছেন? ভালো আছেন? এই তো স্যার, ভালো রেখেছে আল্লাহ, বলুন। আমি প্রত্যেকদিন যখন ক্লাস শুরু হয় ফার্স্টেই আমি আপনাকে মেসেজ দিই। আর আপনার ক্লাস যখন হবে তখন সব কাজ টাজ মানে গুছায় কাটিয়ে এসে মানে ক্লাস করি, তখন সাথে সাথে আপনার যখন আমাকে অ্যান্সারটা দেন এত ভালো লাগে, তখন মনে হয় না মানে ক্লাসটা অ্যাটেন্ড করার সার্থকতা। কিন্তু মানে কোশ্চেন যখন মনে হয় যে পারবো ইয়া করি, তখন আর আমাকে ধরেন না, যাদের ধরেন তাদেরই বারবার ধরেন, এর জন্য হ্যান্ড নামায় এই তো এই হ্যান্ড রাখতে নামিয়ে ফেলেন, এর আপনাকে। জন্যই ধরতে পারি না। আমি যে কত করে আপনাদেরকে বলছি যে আপনারা হাত নামিয়ে ফেললেই পরে ধরতে পারি না, কারণ যারা উঠিয়ে রাখে তারা কিন্তু সবসময় উঠিয়ে রাখে। আমি একটা সিরিয়ালে ধরি, হঠাৎ করে মনে করেন মনে আমি তখন মনে হয় কি জানেন, জানেন স্যার, আমি তো মাস্টার্স কমপ্লিট করে ফেলছি আরো 2 বছর আগে। তো আমি যখন মানে আগে ক্লাস করতাম, আমি যত মানে স্কুল কলেজ মানে স্কুল আর কলেজের যে ইংলিশ ক্লাস, সব ইংলিশ টিচার গুলো আমাকে এত লাইক করতো, মানে আমি সবার আগে আগে অ্যান্সার দিয়ে দিতাম, আর ইংলিশ অনেক ভালো ছিলাম আমি। তো এখন এমন হয়েছে মানে মনে হইতেছে যে পাড়া জিনিসগুলো পারি না, কিন্তু আমি ইংলিশে অনেক ভালো ছিলাম। আমি আমি যখন স্টুডেন্টদের পড়াইতাম, আমাকে বলতো যে ম্যাডাম আপনি ইংলিশটা এত ভালো পারেন, মানে আর এখন মনে হচ্ছে কি আমার সব জং ধরে গেছে, যে না না এটা চর্চা পারবেন নাই ইনশাল্লাহ, এখন। ইনশাল্লাহ আস্তে আস্তে সলভ হয়ে যাবে, ঠিক আছে? জবের জন্য পড়ছি, তখন মনে ইনশাল্লাহ। হচ্ছে কি আগের মতো যদি বলতে পারতাম পট 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 করে। না না ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে আচ্ছা যাবে, স্যার, ঠিক দোয়া আছে? করুন। আচ্ছা জি অবশ্যই। আচ্ছা। আর রাসিনা বলছেন যে কি স্যার সুযোগ থাকলে আবার ছেলেকে পড়াইতাম। আচ্ছা আপনারা সবাই ছেলে মেয়ে পড়ানোর এই যে পেছনে আমার মেয়েকে লেগেছেন কেন? পড়াবেন স্যার, এই হ্যাঁ যে হ্যাঁ, আমার মেয়ে, আচ্ছা আচ্ছা আমার মেয়েকে পড়াবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দোয়া রইলো সবার। বুঝছো বাবা, তুমি পড়বা হ্যাঁ তাইলে। ঠিক হ্যাঁ আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইট ইজ ইম্পসিবল টু বি ডান। আচ্ছা স্যার। না ওইখানে অতিরিক্ত কিছু ছিল না স্যার, এটা এই জন্যই তো এটা এক্সেপশনাল। এটা আমাকে কে যেন বললো, কেউ একজন বলেছে এটা মনে হয় 38তম বিসিএস এ এসেছিল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে এই জায়গাটা আছে যে এখানে অতিরিক্ত কিছু না বসেও শুধু আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে। আর এটার মধ্যে অতিরিক্ত কিছু বসানোর আসলে জায়গা নাই কিন্তু, মানে কারণ আপনি দেখেন ইট ইজ ইম্পসিবল টু বি ডান। আপনি যখন বলছেন অলরেডি কোয়েশ্চেনটা কি যেন ছিল, দিস ইজ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তো ইট ইজ ইম্পসিবল টু ডু দিস এটা কিন্তু কন্টিনিউয়াস না। ইট ইজ ইম্পসিবল, এই ইজটা যে এই ইজটাই কিন্তু আপনার অক্সিলারি ভার্ব অতিরিক্ত হিসেবে বসেছে। এখন এর থেকে অতিরিক্ত কিছু করতে গেলে আপনার বিং বসাতে হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। কন্টিনিউয়াস এটা করা যাবে না, সেজন্য এখানে একটু আপনার এক্সেপশন আছে, ঠিক আছে? এটা নাকি 38তম বিসিএস এর প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট ক্লাস করে 5টায়। আচ্ছা স্যার, আনফরচুনেটলি আমাদের সময়টা শেষ হয়ে গিয়েছে। আপনাদের সাথে থাকলে আসলে খুব একটা সময় কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না, আমি অ্যাটলিস্ট টের পাই না। তো নেক্সট ক্লাসটা যেহেতু আমার শুরু করতে হবে, সেজন্য আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। আর সবাই ভালো পেরেছেন আলহামদুলিল্লাহ। উনি কি বললো এত
আচ্ছা, আমি ইংলিশে অনেক দুর্বল, এমন কোন স্যারকে খুঁজছিলাম যিনি একদম শুরু থেকে আমাকে সব বুঝাতে পারবেন আপনার ক্লাস করে। আরে কমেন্ট চলে গেল তো। আচ্ছা, ভালো বলেছে না খারাপ? খুব ভালো, সহজ লাগে আপনার ক্লাস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম মাহমুদা। আমি আসলে বুঝিলে আপনারা অনেক সময় থাকে না যে অনেক কিছু বলেন, আমি মানে বড় কিছু দেখলে মনে করি এটা গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।